বৃষ্টির মায়ের নাম লাবণ্য। তো লাবণ্য আন্টি যখন 7-8 ইয়ার্স ওল্ড, এই ঘটনাটা তখন শুরু হয়েছিল। তখন সে বলে, আব্বু আমি ওইখানে বসে পিঠে খাচ্ছিলাম, পরের দিকে তাকিয়ে দেখছি একটা লম্বা কালো ছায়া মূর্তি, যেটা পা ঝুলিয়ে ওই গাছের ওপরে বসে রয়েছে, একটা কর্কশ শব্দে বলছে, আমাকে তেল পিঠা দে, তেল পিঠে খাবো, আমি খুব ভালোবাসি, আমাকে তেল পিঠা দে। এবার 1:30 বাজে উনি স্মোক করতে ছাদে উঠেছেন, ওনার ছাদে। একটু নিচের দিকটায় যে ঝুঁকে দেখছেন, উনি দেখে তারস্বরে চিৎকার শুরু করেছেন। দেখছে বৃষ্টি সেই দোলনাতে পা ঝুলিয়ে বসে আছে এবং দোল খাচ্ছে। ওর পেছনে একটা প্রচন্ড লম্বা একটা স্ট্রাকচার, একটা কালো রঙের ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, যে জিনিসটা আস্তে আস্তে ওকে এরকম ঠেলে 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 দোল দিচ্ছে। ও স্কুলে পড়াকালীন একটি ছেলে ওকে প্রপোজ করে, বলে যেদিন আমি তাকে অ্যাকসেপ্ট করেছি তার পরদিনই শুনি তার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়, একটি পা বাদ যায়। তার আগের যে রাতটা, সেই রাত্রে স্বপ্ন পেয়েছিল তুই আমার বউকে প্রপোজ কেন করেছিস। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ গল্প দিদুন। আর আজকে আমাকে বাংলাদেশের পাবনা জেলার বৃষ্টি পাঠিয়ে দিয়েছে একটা দুর্ধর্ষ ঘটনা। এতটা রোমহর্ষক, আমি একদম শিওর যে তোমরা সকলের রুদ্ধশ্বাসে কিন্তু ঘটনাটা শুনবে। আর তার আগে চট করে বলে দিই যে আজকে আমি যে প্রিটি ড্রেসটা পরে রয়েছি, এটা আমাকে স্পন্সর করেছে ফার্স্ট রাইটের তরফ থেকে অনিন্দিতা মিশ্রা। আর ওর কাছে হিউজ স্টক কালেকশন রয়েছে ওয়েস্টার্নে। তো সামনে এই পুজো, তাই একদম দেরি করো না। যারা তোমরা ওয়েস্টার্ন কালেকশন ভালোবাসো তারা চটপট করে ওর কালেকশন দেখে নাও, আর যেগুলো তোমাদের পছন্দ সেগুলো গ্র্যাব করে নাও। ওকে, সো আর কথা না বাড়িয়ে একদম চলে যাব হচ্ছে আজকের ঘটনাতে। আগেই বললাম যে ঘটনাটা আমাকে পাঠিয়েছে বাংলাদেশের পাবনা জেলা থেকে বৃষ্টি। বৃষ্টির সাথে তো এখন এই মুহূর্তেও এই ঘটনাটা চলছে, কিন্তু এটার সূত্রপাতটা অনেক আগে। বৃষ্টির মায়ের নাম লাবণ্য। তো লাবণ্য আন্টি যখন 7-8 ইয়ার্স ওল্ড, এই ঘটনাটা তখন শুরু হয়েছিল। লাবণ্য আন্টির এক মাসির বাড়ি ছিল প্রত্যন্ত একটি গ্রামে, এবং ওই মাসির বাড়িটা একদম জয়েন্ট ফ্যামিলি। তো তাদের একটা বিরাট বড় বনিদি বাড়ি, সেই বাড়ির পেছনে একটা বিরাট বড় পুকুর, সেই পুকুরের চারিদিকে ছিল প্রচুর তাল গাছ, তারপর নারকেল গাছ। হ্যাঁ, তো ওদের ওই বাড়িটাতে যেতে মাসির বাড়ি ঘুরতে যেতে খুব ভালোবাসতো লাবণ্য আন্টিরা। এবং যখনই নানু ওনার ওই মাসির বাড়ি যেতেন, বিশেষ করে লাবণ্য আন্টিকে সবসময় সঙ্গে করে নিয়ে যেতেন। নানু শুধু মাসির বাড়ি বলে নয়, অ্যাকচুয়ালি ছোট মেয়েটি ছিল তার ভারী আদরের, ভীষণ ভালোবাসতেন লাবণ্য আন্টিকে। তো সেই কারণে উনি যখনই কোথাও যেতেন, আর কোনো ছেলেপুলেকে সঙ্গে নিক বা না নিক, লাবণ্য আন্টিকে কিন্তু অলওয়েজ উনি ট্যাকে করে নিয়ে যেতেন। সেইবারও একটা শীতকাল, ওই সময়টা ছিল পিঠে পুলির। ওই পিঠে পুলির সময় উনি কি করেছেন, লাবণ্য আন্টিকে সঙ্গে করে নিয়ে সেই প্রত্যন্ত গ্রামের মাসির বাড়িতে গেছেন। আর সেদিনকে একটু তখন সন্ধ্যা সন্ধ্যা পড়েছে, তখন ওই তেল পিঠে বানানো হয়েছিল। ওইরম বাচ্চারা সবাই একসাথে একত্রিত হয়েছে, তো তাদেরকে সকলকে তেল পিঠে দিয়ে সবাই এবার হৈ হৈ করে বলেছে, যাও তোমরা খেলা করো, খাওয়া দাওয়া করো। বাচ্চারা কী করেছে, পিঠে খেতে খেতে ওই পেছনের যে পুকুর ধারটা আছে সেইখানে সবাই মিলে দৌড়োদৌড়ি করছে। আর আন্টি একটা স্পেসিফিক তাল গাছের তলায় উনি বসে হাত পা ছড়িয়ে, বাচ্চা মানুষ, একটা 7-8 বছর বয়স, মানে একেবারেই ছোট, সে খুব রসিয়ে রসিয়ে তার ওই তেল পিঠে খেতে সে ভীষণ পছন্দ করে, সে পিঠে খাচ্ছে। হঠাৎ করে আন্টি প্রচণ্ড একটা চিৎকার করে ওঠে, বাবাগো মাগো করে, এবং তারপরেই ফেইন্ট হয়ে যায়। এবার বাকি যারা খেলাধুলা করছিল ওখানে, তারই কাজিন হবে, তো তারা তখন সকলে হতভম্ব হয়ে গিয়ে কী হলো করতে করতে দৌড়ে বাড়ির ভেতরে গিয়ে নানুকে ডেকে নিয়ে আসে যে, নানু তাড়াতাড়ি চলো, দেখো দেখো কী হয়েছে। এবার নানু এসে দেখছে লাবণ্য আন্টি তখন ফেইন্ট হয়ে পড়ে রয়েছে। এবার প্রথমে তো ওনাকে চোখে মুখে জল দিয়ে সম্বিত ফেরানো হলো। এবার ওনার জ্ঞান ফেরার পর উনি আর না কথা বলতে পারছেন না, ওনার মুখ দিয়ে আর তখন আওয়াজ বেরোচ্ছে না গলা থেকে। তো নানু কিছু একটা বুঝতে পেরেছেন। আগেকার দিনের গ্রামের দিকের মানুষেরা তো অনেক কিছুই জানে বোঝে। উনি ওর মাথায় হাত রেখে দোয়া পড়তে শুরু করলেন। দেখলেন খানিকক্ষণ একটু দোয়া পড়ে আয়াতুল কুরসি পাঠ করেও কিছু হলো না। তখন উনি একদম আর দেরি না করে চলে গেলেন ওনাদের কাছে যে মাজার ছিল, তো সেখানকার ইমামকে উনি বলেন যে আপনাকে এক্ষুনি একটু যেতে হবে। সেই ইমামকে ডেকে আনা হয়। ইমাম তখন সঙ্গে সঙ্গে একটু জল পোড়া তেল পোড়া দেয়,
এবার সেগুলো দেওয়ার খানিকক্ষণের মধ্যে মেয়েটার আস্তে আস্তে গলায় আবার আওয়াজটা ফিরে আসে এবং খানিকটা আধভাঙা গলায় যখন নানু জিজ্ঞাসা করছে যে বেটা তোমার কি হয়েছিল, তখন সে বলে যে আব্বু আমি ওইখানে বসে পিঠে খাচ্ছিলাম, তো হঠাৎ করে আমি ওপরের দিকে তাকিয়ে দেখছি একটা লম্বা কালো ছায়া, একটা লম্বা কালো ছায়ামূর্তি যেটা পা ঝুলিয়ে ওই গাছের ওপরে বসে রয়েছে এবং আমাকে স্পষ্ট ভাষায় একটা কর্কশ শব্দে বলছে, দে আমাকে তেলপিঠা দে, তেলপিঠা খাবো, আমি খুব ভালোবাসি, আমাকে তেলপিঠা দে। আর তার কিছুক্ষণের মধ্যেই ও বুঝতে পারে যে ওপর থেকে সে কিছু পাতা ফেলছে এবং তারপর কি হয়, ও লাস্ট যে দৃশ্যটা দেখেছিল যে ওই জিনিসটা যেন তার ওপরে এরকম রীতিমতো ঝাঁপিয়ে পড়ছে। এবার একটা ছোট বাচ্চা ওই রকম একটা লম্বা বিশাল আকার কিছু তার ওপরে ওইভাবে অ্যাগ্রেসিভলি ঝাঁপিয়ে পড়ছে দেখলে খুব স্বাভাবিক সে প্রচণ্ড ভয় পেয়ে যাবে এবং স্বাভাবিকভাবেই ও সেই মুহূর্তে ওখানে ফেইন্ট হয়ে পড়ে যায়। তা নানু এই বিবরণ শুনে তো ওনার বুঝতে বাকি থাকেনি, উনি তখন ওদের বাড়িতে বলেন যে আমি আর এখানে এক মুহূর্ত বিলম্ব করতে রাজি নই, আমি এক্ষুনি মেয়েকে নিয়ে বাড়ি চলে যাব। তা নানু ওকে নিয়ে চলে আসে। এখানে চলে আসার পর মানে পাবনাতে উদার যেখানে বাড়ি সেখানে ফিরে আসার পর 2-3 দিন সব কিছু খুব ভালো ছিল। তারপর হঠাৎ করে লাবণ্য আন্টির প্রচণ্ড জ্বর আসে এবং রীতিমতো 1-2 দিন ওষুধ খাচ্ছে, একটু ঠিক হচ্ছে, কিন্তু উনি ওই জ্বরে ভুগতেই থাকেন। এরপর উনি স্কুলে গিয়ে একদিন হঠাৎ করে ফেইন্ট হয়ে যান। ওই যে শুরু হলো ওনার অজ্ঞান হয়ে যাওয়া, এবার উনি মাঝে মাঝেই না অজ্ঞান হয়ে যেতে থাকেন। তারপর আরেকটা সিমটম কি দেখা গেল, উনি প্রতি রাত্রে হঠাৎ করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠেন। এরকম নানান রকমের অস্বাভাবিকতা কিন্তু তখন লাবণ্য আন্টির মধ্যে আস্তে আস্তে গ্রো করছে। যেমন আমি বললাম যে অজ্ঞান হয়ে যাচ্ছেন বারে বারে, আস্তে আস্তে দেখা যাচ্ছে ওনার একদম পড়াশোনায় কোনো কনসেন্ট্রেশনই নেই, রীতিমতো যে মেয়ে একদম নিষ্ঠার সাথে পড়াশোনা করতো সে আস্তে আস্তে একদম মনোযোগহীন হয়ে পড়ছে। এইভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন সন্ধেবেলা নাকি উনি ঘরে বসেছিলেন, তা নানু সন্ধেবেলা, বললাম না খুব প্যাম্পারিং উনি ছিলেন, মানে মেয়েকে ভীষণ ভালোবাসতেন, হয়তো কিছু একটা কিনে উনি অফও করতে গেছেন, ভেতর থেকে হঠাৎ করে নানু শুনছে চিৎকার করে বলছে, এই এই দে আমাকে তেলপিঠা দে, তেলপিঠা খাবো আমি, তেলপিঠা দে। তো নানুর তখন খুব অবাক লাগে, কী হলো ব্যাপারটা, তাড়াতাড়ি করে ঘরে ঢুকে দেখছে তার রক্তবর্ণ চক্ষু, আর সে কেমন অস্বাভাবিকভাবে ওই ছোট্ট বাচ্চা মেয়েটি ওইভাবে রিয়্যাক্ট করছে আর খালি বলছে, কি বললাম তেলপিঠা নিয়ে আয়, আমি তেলপিঠা খাবো। নানু তখন রিলেট করতে পারে যে তাহলে তো মনে হয় ওই সমস্যার সমাধান হয়নি, সেদিনকে ওই তেল পিঠে খেতে গিয়ে ওই রকম একটা সমস্যার সম্মুখীন সে হয়েছিল, তাহলে কি সেই জিনিসটা এখনও কোনোভাবে ওর ওপরে হাবি হচ্ছে। নানু এক মুহূর্ত সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে নিয়ারবাই কোনো মৌলবীর কাছে যায় এবং তাকে বলে তোমাকে এক্ষুনি যেতে হবে, আমার ছোটো মেয়ের বিপদ আসন্ন। তো তখন সে আসে এবং সেই ব্যক্তি এসে ওকে দেখেই বলে যে এর উপর যে জিনিসটা হাবি হয়েছে সেটা এতটাই পাওয়ারফুল, আমি কিচ্ছু করতে পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। তো নানু তার হাতে পায়ে ধরাতে সে কিছু জলপোড়া তেলপোড়া দেয়, কিন্তু তাতে অ্যাকচুয়ালি কোনো কাজ তো হলোই না, উপরন্তু আরও দিনে দিনে যেন আন্টির অবস্থা অবনতির দিকে যেতে থাকে। এরপর নানু দেখে যে যেহেতু উনি বারংবার এই মৌলবী সেই মৌলবীর কাছে দৌড়োদৌড়ি করছেন, মেয়েকে সুস্থ করার প্রচেষ্টায় উনি বারংবার নানান রকমের জলপোড়া তেলপোড়া তাবিজ এনে ওকে পড়ানোর চেষ্টা করছে, মেয়েটি মাঝে মাঝেই না নানুর সাথে প্রচণ্ড খারাপ আচরণ করতে শুরু করে, মাঝে মাঝেই প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যেত আর ভীষণ জোরে চিৎকার করে বলতে থাকতো, এই তোর মুখ আমি দেখতে চাই না, চলে যা এখান থেকে, বেরিয়ে যা বাড়ি থেকে। নানু কখনো জিনিসটাকে ওই রকম খারাপভাবে নেয়নি, কারণ নানু বুঝতে পারতো যেটা আমার মেয়ে বলছে না, আমার মেয়ের মধ্যে কিছু অস্বাভাবিকতা দেখা যাচ্ছে এবং সেই জন্যেই সে এইভাবে রিয়্যাক্ট করছে। তো নানু তখন গিয়ে তার মাথায় হাত বোলাতো, তাকে বলতো, কেন মা তুমি এরকম করে কেন আচরণ করছো। যখন নানু ওইভাবে আদর করতো আস্তে আস্তে সে আবার কাম ডাউন হতো। তো এইভাবে দীর্ঘদিন চলতে থাকে, কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে মেয়েটা একেবারেই পড়াশোনা তো করছেই না, খাওয়া বন্ধ করে দিয়েছে, দিন দিন একদম রোগা হয়ে যাচ্ছে। তারপর তার মেয়েটি ছিল অপরূপ সুন্দরী, মানে এত সুন্দর তার স্কিন ছিল,
একদম সুন্দর ফেয়ার ছিল, তার সাথে প্রচণ্ড ভালো ঘন চুল ছিল। তো আস্তে আস্তে তার স্কিন টোনটা দিনে দিনে আরও বেশি ডাস্কি হতে থাকে, তার চুল মুঠো মুঠো করে উঠে যেতে থাকে। এবার নানু রীতিমতো মেয়েকে চোখের সামনে দিনে দিনে যখন দেখছে যে এই পর্যায়ে চলে যাচ্ছে, উনি এবার শুরু করলেন উঠে পড়ে যে কোন মৌলবি বা কোন ইমাম আমাকে একটু সাহায্য করতে পারবে। অনেক জায়গায় সন্ধান করার পর ওনার বাড়ি থেকে প্রায় 40 মিনিটের দূরত্ব হাঁটা পথে অতিক্রম করে ওনাকে যেতে হবে, ওরকম একটা জায়গাতে একজন ইমামের উনি খোঁজ পান এবং সেখানে উনি যাত্রা করেন। তো তারপর সেখান থেকে ওই ইমামকে উনি নিয়ে আসেন। এবার এই ইমামকে যেদিন ডেকে নিয়ে এসেছে, যখন সে ঘরের ভেতরে ঢুকেছে, এইবার ভেতর থেকে লাবণ্য আন্টির অসম্ভব চিৎকার, এবং শুধু চিৎকার নয়, অকথ্য অশ্রাব্য ভাষায় উনি সেই ইমামকে যা তা কথা বলছেন এবং তার সাথে নানুকেও বলছেন। তো এদের তো বুঝতে বাকি থাকেনি। তো তারপর ওই ভদ্রলোককে যখন নানু জিজ্ঞাসা করছেন যে আমার ফুলের মতো ফুটফুটে মেয়েটা, সবে 8 বছর বয়স, তার কী বা বোঝে, ওর এ কী অবস্থা হলো, কিছু একটা আপনি করুন। তখন উনি বলছেন যে দেখুন আমি কি করে বলি বলুন তো আপনাকে, এখনই কিছু যা ধরেছে সে তো এমন একটা কিছু যেটাকে আমি সহজে কিছু করতে পারবো না, কিন্তু কিভাবে কি করতে পারবো, কেন এ ধরেছে আমি সেটাও তো বুঝতে পারছি না। তো আমি তবদিরে বসি, আমি তবদির থেকে জেনে আপনাকে বলবো কি এটা কি আছে। আচ্ছা একটু বলে দিই, আমরা যেমন হিন্দু মতে আমাদের অনেক তান্ত্রিকদেরকে দেখে আমরা ধ্যান করে তারা অনেক কিছু প্রেডিক্ট করতে পারে বা অনেক কিছু বলে দিতে পারে যে কোনো একটা সমস্যা কোথা থেকে তার উত্থান কি হয়েছে। তো মুসলিম কমিউনিটিতে তারা এরকম তবদিরে বসে, তো তবদির করলে তারা বুঝতে পারে যে কি ব্যাপারটা ঘটেছে বা কেন এই জিনিসটা ওর সাথে এসেছে, কিভাবে এটার থেকে রেস্কিউ করা যায়। তো সব কিছু উনি বললেন যে আমি আপনাকে জানাবো। এবার জানাবো বলে ওই ভদ্রলোক তো পরদিন চলে গেছেন। এবার এই যে উনি চলে গেলেন, তারপরে মেয়েটি আরও হিংস্র হয়ে ওঠে। হ্যাঁ, তোরা ওকে নিয়ে এসেছিস, তোদের এত বড় সাহস, আমি কিছুতেই ওকে ছেড়ে যাব না। সে রান্নাঘরে ঢুকে সমস্ত কিছু তো তছনছ করে দিচ্ছে, তোলপাড় করে দিচ্ছে। ওই মুহূর্তে ওনার যে বড় ভাই ছিলেন, যে আর কি বড় মামা হচ্ছে বৃষ্টির সম্পর্কে, তো ওই মামা উনি গিয়ে তাড়াতাড়ি ওকে আগলে মানে ধরে সামলাতে গেছেন। সেই মামার গলাটাকে এরকম চেপে ধরে, ওদের বাইরে একটা পাতকুয়া ছিল, এত জোরে ওনাকে ছুঁড়েছে উনি পাতকুয়াতে পড়েই যেতেন। কোনো মতে ওই দড়ি বালতিটা আকশিটা যেটা দিয়ে ঝোলানো ছিল সেটাকে ধরে নিতে মামা কুয়ার ভেতরে পড়তে পড়তে বেঁচে গেছেন। মানে বীভৎস কাণ্ড। আর তেমন চিৎকার করছে আর অশ্রাব্য ভাষায় চিৎকার করছে, কেউ সেই মেয়েকে সামলে রাখতে পারছে না। কাকে ডাকবি, যাকে খুশি ডাক, আমি ওরে ছাড়বো না। আর শুধু সেই রাত নেই দুপুর নেই, আমার তেল পিঠা করে দে, আমি তেল পিঠা খাবো। আর পিঠে না দিলেই সে প্রচণ্ড রেগে যায়। তাকে হাঁড়ি হাঁড়ি পিঠে করে শান্ত করা যাচ্ছে না, সে শুধুমাত্র পিঠে খাচ্ছে, খালি গপ 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 করে সে পিঠে খাচ্ছে। বেশ, তো এরকম দিন গুনছে। নানু তো একটা প্রচণ্ড অ্যাংজাইটির মধ্যে রয়েছে যে কি হয় কি হয়। উনি যে গেলেন, বললেন যে আমি খবর দেব, দিন কেটে যাচ্ছে, উনি আর আসছেনও না, কোনো খবরও দিচ্ছে না। তো দাদু আর পেশেন্স ধরে রাখতে না পেরে ফাইনালি ডিসাইড করলে কি আমি আবার যাই। তো দাদু আবার 3 দিন পরে ওইখানে গেছেন, ওই সেই মৌলবীর কাছে। তো মৌলবী বা ইমামের কাছে গেছেন। তো সেই ইমামকে গিয়ে বলছেন যে কি হলো, আপনি যে আমাকে বললেন যে তবদিরে বসে আপনি আমাকে বলবেন যে কি করণীয়। তা উনি তখন ওনার কাছে হাত জোড় করে বলছেন, আপনি আমাকে ক্ষমা করুন, এ যে পাওয়ারফুল জিন ওকে ধরেছে, আমি একে কিছু করতে পারবো না। আচ্ছা, এ কথা বলবেন না, এখানে এই চত্বরে সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি আপনার কাছে একটু আশার আলো দেখব বলে এসেছি। আপনিও যদি বলবেন কি আমি কিছু করতে পারবো না, তাহলে আমার মেয়েটা প্রাণে মারা যাবে, আমার মেয়েটা দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। এক তো শুকিয়ে এরকম কাঠি হয়ে গেছে, কালো রুগ্ন হয়ে গেছে, মুঠো মুঠো চুল উঠে যাচ্ছে তার সব। আমি মেয়েকে এইভাবে শেষ হতে দেখতে পারবো না, আপনি কিছু একটা তো করুন। তা উনি তখন বললেন যে বেশ, তবে আমি কালকে একবার যাই আপনার ওখানে, আমি চেষ্টা করতে পারি, কিন্তু আমি কথা দিতে পারছি না, কারণ একে আমি একদম পুরোপুরিভাবে ছুটকারা দিতে পারবো কি না আমি বলতে পারছি না। তখন দানু বলে ঠিক আছে, আপনি যেটুকু যা পারবেন অন্তত একটু চেষ্টা করুন। পরদিন আবার ওই ভদ্রলোক আসেন এবং একটি ঘরের মধ্যে
উনি বলেন যে ওকে ঘরে আমার সাথে বন্দি করে দিন, আপনারা বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিন, আপনারা কেউ ভেতরে ঢোকার চেষ্টাও করবেন না। ভেতর থেকে প্রচুর আওয়াজ আসবে, চিৎকার আসবে, হয়তো বলতে পারে নানু নাম ধরে ডেকে বলবে কি আপনি দরজা খুলুন বা কিছু, আপনি দরজাও খুলবেন না যতক্ষণ না আমি বেরিয়ে আসবো, আমি ভেতর থেকে বলবো যে দরজা খুলতে, ওর গলাতে যতই আপনারা ডাক পান আপনারা দরজা খুলবেন না। তো সেই বলে উনি একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে মেয়েটিকে নিয়ে যান, এবং ভেতর থেকে নাকি কনস্ট্যান্ট 1-1.5 ঘন্টা উনি ভেতরে কী রিচুয়ালস করেছেন সেই ব্যাপারে তো কেউ অবগত নয়, তো সেটা আমাকে কেউ বলতে পারেনি। কিন্তু প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছিল ভেতরে, এবং প্রচণ্ড ভেতর থেকে আওয়াজ আসছিল, বারবার মেয়েটা কখনো কেঁদে কান্না কান্না গলায় ডাকছে দরজা খোলো, মেরে ফেললো গো, বাঁচাও গো, আবার কখনো হয়তো অট্টহাসির শব্দ আসছে, নানান রকমের শব্দ আসছিল। তো এরা কেউ দরজা খোলেনি। প্রায় 1.5 ঘন্টা পর তারপর নানু দেখছে ভেতর থেকে ওই ভদ্রলোক, ওই যে বাবা এসেছিলেন, ওই পীর বাবা, উনি, ওই ইমাম তখন বলছে কি আপনি এবার দরজাটা খুলে দিন। দরজা খোলার পর ভেতরে যখন ঢুকলো বাড়ির সকলে দেখছে যে মেয়েটি ফেইন্ট হয়ে পড়ে আছে, এবং তখন ওই ভদ্রলোক বলছেন যে আপনারা সবাই এখানে বসুন, আপনাদের সাথে আমার একটা খুব সিরিয়াস ডিসকাশন আছে। কী ব্যাপারে? বলছে এই যে জিন আছে ওর সাথে, এই জিন্নাতকে আমি ছাড়াতে পারবো না, আমার পক্ষে কোনোভাবেই পসিবল না, কিন্তু একটি মাত্র আমাকে শর্ত দিয়েছে, যে শর্তে যদি আপনারা রাজি হন তাহলে ও আপনার এই মেয়ের ওপর রহম খাবে, মানে এই মেয়েটিকে এই যে ফিজিক্যাল ড্যামেজ করে আস্তে আস্তে ও মৃত্যুমুখে চালিত করছে, সেই জায়গা থেকে আমি ওকে প্রতিহত করতে পারবো, মেয়েটিকে আমি বাঁচিয়ে রাখতে পারবো। তখন বলছে ঠিক আছে, যা শর্ত আছে সব শর্তে আমরা রাজি, আপনি শুধু বলুন আমাদের কি করতে হবে। বলছে করতে কিছুই হবে না, এই যে জিনটি আছে সে শর্ত দিয়েছে এই মুহূর্তে এই যে ওর আস্তে আস্তে শারীরিক অবনতি ঘটছে, ও যে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, সেটা তো ওর ওপর সবসময় টর্চার করছে সেই কারণে, তো ও বলেছে ও আর ওর ওপরে কোনো রকম ফিজিক্যাল টর্চার করবে না, কিন্তু ওকে ছেড়েও যাবে না, ও সব সময় ওর সাথে থাকবে, ও আমৃত্যু ওর সাথেই থাকবে, এবং ওর বিয়ে হবে, ওর বিয়ের পর ওর যে ফার্স্ট বেবিটা হবে সেটাকে ও নিয়ে চলে যাবে, সেটা ওর কাছে থাকবে, এবং ওর যে সেকেন্ড বেবি আসবে সেটি একটি কন্যা সন্তান হবে, এবং সে পরমা সুন্দরী হবে। সেই যে কন্যা সন্তান হবে তার সাথে ওর যে সন্তান আছে, ওর আরেকটি মানে জিনের একটি সন্তান আছে, তাকে ও বেঁধে দেবে, এবং মানে সেই যে জিনের সন্তান ওকে একদম ওর জন্মের পর থেকেই নিজের বউ হিসেবে অ্যাকসেপ্ট করে ওর সাথেই থাকবে, এবং সেই জিনটি কিন্তু ওর সেকেন্ড বেবি যে গার্লটা হবে সেই বেবি গার্লটার সাথে আমৃত্যু বাঁধা অবস্থাতে থাকবে। তো দাদু না পুরো কনফিউজড, কি বলতে কি চাইছে। তো উনি তখন ভালো করে কিছু শুনতেও চান না, বুঝতেও চান না, উনি চান যে আমার মেয়েটা বাবা ভালো থাকুক, আমার মেয়ে যেভাবে এখন এই ফেজটা থেকে বেরিয়ে যাবে আমি তাতেই রাজি, আপনি আমার মেয়েকে কোনোভাবে বাঁচিয়ে দিন। তখন কিন্তু ওই ইমাম ওনাকে বারবার ওয়ার্ন করছে, দেখুন এখানে কিন্তু আপনার মেয়ে, তার যে প্রথম সন্তান আসবে তার প্রাণ সংশয়, যে দ্বিতীয় সন্তান আসবে তারও কিন্তু একটা সারা জীবন আমৃত্যু একটা ভোগান্তি ভোগার ব্যাপার আছে, আপনি সব কিছু মেনে নিচ্ছেন তো? আপনি কিন্তু একবার ওকে কথা দিলে আমি কেন, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওকে এই শর্ত থেকে কিন্তু বঞ্চিত করতে পারবেন না, আপনি ভালো করে ভেবে চিন্তে ডিসিশন নিন। তো ওই ভদ্রলোক তখন এতটাই শুধুমাত্র অ্যাডামের নিজের মেয়েকে বাঁচানোর জন্য উনি স্থির করলেন যে আমি কোনো কিছুর জন্য পিছপা হব না, যা হবে হবে পরে, আমি এখন রাজি, আমার ছোট মেয়েকে আপনি ফিরিয়ে দিন। তারপর ওই ভদ্রলোক সবাইকে আবার বলল ঘর থেকে বেরিয়ে যেতে। তারপর জানি না ওরা কোনোভাবে জিনের সাথে কমিউনিকেট করতে পারে, মানে জিনের শর্তটা ওদের সামনে রাখলো, তারা শর্তে রাজি, সেটা আবার তাকে কথা দেওয়া হলো, এই যে ব্যাপারগুলো কীভাবে কি হয়েছে সেগুলো তো তাদের ইন্টারনাল ব্যাপার, সেগুলো আমি বলতে পারবো না। যাই হোক, তো উনি বেরিয়ে এলেন এবং নানুকে বললেন যে আপনার মেয়ে এরপর তার যতদিন না সে বড় হচ্ছে, যতদিন না তার বেবি আসছে, আর কোনো আশা করি তার জীবনে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না, সে একটা স্মুথ লাইফ লিড করবে, হয়তো মাঝে মাঝে একটু অসুস্থ থাকবে, হালকা হালকা জ্বর বা ওই যে মাঝে মাঝে একটু অজ্ঞান হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো থাকতে পারে, আদারওয়াইজ সে একদম ঠিকঠাক থাকবে। তবে এটা মাথায় রাখবেন ওই জিনটি কিন্তু ওর সাথেই থাকছে,
এবং এটাও কিন্তু ও বলেছে এই মেয়ের বিয়ের পর প্রথম বাচ্চা আমার। এবং আমরা তো জানি যে এরকম একটা কনসেপ্ট তো আছেই, যে আমাদের যেমন মনুষ্য সমাজ আছে, আমাদের একটা সোসাইটি আছে, সেখানে আমরা যেরকম একটা সংসার, একটা মা বাবা কন্যা পুত্র সবাইকে নিয়ে একটা আমরা যে পরিবার গঠন করি, এটা তো মানে তাদের মতে তারা মানে যে জিনদেরও একটা অন্য ডাইমেনশনে এরকমই একটা ছোট্ট কমিউনিটি আছে, যেখানে তারাও এরকম স্ত্রী পুত্র সন্তান সবাই মিলে একসাথে নিয়ে সংসার টংসার করে, তাদেরও নাকি এরকম মসজিদ আছে, এইরকম একটা কনসেপ্ট তো মুসলিম কমিউনিটিতে রাখে। তো উনি বললেন যে ওর কিন্তু ওই সংসারে একটা ছেলে আছে, মানে একটা জিন আছে, জিনের একটা সন্তান আছে। তো এর যে সেকেন্ড বেবি গার্লটা হবে ও কিন্তু তার সাথে ওকে বেঁধে দেবে, একদম জন্মসূত্রে ওরা দুজন একটা বন্ধনে আবদ্ধ থাকবে। এবং ওই মেয়েটির সাথে ওই যে বাচ্চাটা হবে আপনার, যে সেকেন্ড বেবিটা হবে আপনার এই ছোটো মেয়ের, তো তার সাথে সে কিন্তু আমৃত্যু একটা বন্ধনে আবদ্ধই থাকবে, আপনি কিন্তু তাকেও রেস্কিউ করতে পারবেন না। তো নানু বললেন যে ঠিক আছে, ও পরে আমার মেয়ে এখন সুস্থ থাক, এটা আমার এখন প্রায়োরিটি, পরে যা হবে দেখা যাবে। এরপর মোটামুটি বহু বছর কেটে গেছে। লাবণ্য আন্টির তখন আমি বললাম এই পুরো যে ঘটনাটা হলো সেটা 8 ইয়ার্সের সময়, তারপর ওনার যখন বিয়ে হয়েছে তখন হয়তো আরও 10-12 বছর পরে, 10-12 বছর পর আস্তে আস্তে বাড়ি থেকে ছেলে দেখে সম্বন্ধ করা হলো এবং উনি একটা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলেন। এর মাঝের সময়টা কিন্তু আন্টি একদম স্মুথ লাইফ লিড করেছেন, ওনার কোনো সমস্যা ছিল না। তো ওনার বিয়ের পর 6 মান্থস পরেই উনি কনসিভ করেন। এবার ফার্স্ট বেবিটা যখন আস্তে আস্তে পেটের ভেতরে গ্রো করছে, আফটার 5 মান্থস মানে 5 মাসের যখন প্রেগন্যান্সি চলছে ওনার, হঠাৎ করে লাবণ্য আন্টি একটা স্বপ্ন দেখতে শুরু করলেন। কি স্বপ্ন দেখছেন? প্রথম দিন স্বপ্ন দেখে উনি হকচকিয়ে উঠে বসেছিলেন, দেখছেন একটা প্রচণ্ড লম্বা কালো, একটা লম্বা লম্বা পা, লম্বা লম্বা হাত, একটা কালো ছায়া মূর্তি, একটা অবয়ব টাইপের। তো ওই জিনিসটা এসে ওনাকে স্বপ্নে বলছে, মনে আছে তো আমার শর্তের কথা, আমি কিন্তু এই বাচ্চাকে নিয়ে চলে যাব, আমি কিন্তু এই বাচ্চাকে নিয়ে চলে যাব। তা উনি না প্রথম দিন একদম গলদঘর্ম অবস্থায় হাঁকুপাকু হয়ে উঠে বসে ভাবছেন যে কী হলো, আমি এটা কী স্বপ্ন দেখলাম, বিষয়টাকে ইগনোর করে গেছেন। পরদিন আবার সেম স্বপ্ন দেখছে, আবার সেম স্বপ্ন দেখছে। এবার হাজব্যান্ডকে এটা শেয়ার করে, তো ওনার হাজব্যান্ড বলছে কী জানি বাবা কী। তা ওনারা একজন ওই সামনের কোনো মৌলবীর কাছে গিয়ে একটু ঝাড়ফুঁক করিয়ে নিয়েছেন, কিছুতেই কিছু হচ্ছে না, ওই সেম স্বপ্ন উনি দেখছেন। এবার নানু বাড়িতে উনি তখন এটা বলেছেন যে নানুকে এসে বলছে, আব্বু আমি না একটা এরকম স্বপ্ন দেখছি। নানুর এই মাঝখানের পুরো সময়টাতে যখন আস্তে আস্তে তার মেয়ে আবার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, সে যখন আবার জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে এসেছিল, ওই সেই শর্ত টর্ত যা কথা হয়েছিল 8 ইয়ার্সে উনি সব কিছু ভুলেই গেছিলেন, ওনার কিছু মাথাতেই ছিল না। এই কথাটা যখন এসে আবার ওনার মেয়ে এত বছর পর ওনাকে বলল, ওনার তখন টনকটি নড়ে। উনি তখন মানে চকিত হয়ে বলছেন, সে কি কথা, তুমি এটা স্বপ্ন দেখছো? বলছে কেন আব্বু, কী হয়েছে? বলছে যে তোমাকে একটা কথা আমি বলিনি কখনো, প্রয়োজনীয়তা অনুভব করিনি বা তুমি ভয় পাবে বলে আমি বলিনি। তোমার যখন এরকম 8 বছর বয়সে এই সমস্যা হয়েছিল, তুমি তো তখন জ্ঞান হারিয়েছিলে, বাট তোমাকে সুস্থ করার জন্য আমাকে তখন এরকম একটা শর্ত দেওয়া হয়েছিল। তোমার সাথে যে জিনটি ছিল, তো তাকে এই রকম একটা শর্তে আমরা রাজি হয়েছিলাম বলে সে কিন্তু তোমাকে তখন সেই মুহূর্তে রহম খেয়েছে তোমার ওপরে। এবার এই কথা শুনে যতই হোক তার পেটে তখন তার সন্তান, সে কি নিজের সন্তান হারানোর কথাটা মেনে নিতে পারে, সে অ্যাকসেপ্ট করতে পারে? তুমি যেমন চাওনি, নানুকে বলছে যে তোমার সন্তান তোমার কাছ থেকে চলে যাক, নানুকে তখন বলছে যে, তখন তাকে দোষারোপ করছে যে তুমি কি করে এই শর্তে রাজি হতে পারো যে আমার সন্তান সে নিয়ে নেবে, এটা কি করে হতে পারে? আমি জানি না আব্বু, তুমি যেভাবে হোক আমার বাচ্চাকে বাঁচাও। তা আব্বু বলছে আমি চেষ্টা করব বলে খুব কান্না করছে দুজনে। দেন তো আব্বু আবার সেই 10টা জায়গায় মৌলবীদের কাছে ঘুরছে, ও সেখানেও গেছে যে ইমামের কাছে প্রথম এই ফার্স্ট টাইমে এই সলিউশনটা পেয়েছিল যখন শি ওয়াজ 8 years old। তো সেই সময় যে ইমাম ছিলেন, যে আর কি এই শর্ত রেখেছিল এবং পুরো ব্যাপারটাকে সেটেল করেছিল, সে ততদিনে মারা গেছে।
তো কাজেই তাকে তো আর পাওয়া যাচ্ছে না। এবার তাহলে কি করতে হবে, অন্যত্র আরও উনি এখানে সেখানে বিভিন্ন জায়গায় খোঁজ করছেন যে কোথায় কে আছে, কিন্তু প্রত্যেকটা ইমাম মৌলবি যারা যারা আছেন সকলেই এসে একটাই কথা বলেছেন যে না, কিচ্ছু করার নেই, একবার যখন তোমরা শর্ত দিয়ে ফেলেছ তখন এই শর্ত তোমাদেরকে রাখতেই হবে। এবং মেয়েটি তো কেঁদে কেঁদে পুরো ক্ষুণ্ণ। যাই হোক, খুবই আনফর্চুনেট, বাট যখন ওর 7 মান্থস চলছে লাবণ্য আন্টির ফার্স্ট বেবিটার, তখন হঠাৎ করে একদিন রাত্রেবেলা প্রফিউজলি তার রক্তপাত শুরু হয় এবং ফাইনালি বাচ্চাটা কিন্তু মিসক্যারেজ হয়ে যায়। তো প্রথম বাচ্চাটা এইভাবে যখন নষ্ট হয়ে গেল তখন তো নানুর মাথায় হাত, মানে যখন বাচ্চা নিজের মেয়ে ছোট ছিল তখন উনি রিয়েলাইজ করতে পারেননি যখন তার মেয়ে বড় হবে, যখন সে তার সন্তানকে হারাবে তার উপর দিয়ে কতটা ঝড় বইবে। তখন সেই মুহূর্তে হয়তো তার দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে মনে হয়েছিল এটাই সঠিক সিদ্ধান্ত হবে, কিন্তু এবার উনি রিয়েলাইজ করলেন যে উনি কত বড় একটা ভুল করে ফেলেছেন। এবং তখন নানুর মনে হলো যে না, আমার মেয়েকে ওয়ার্ন করতে হবে যে নেক্সট টাইমও কিন্তু এরকম কোনো একটি বিপদ হতে পারে, আমি আর মেয়েকে ধোঁয়াশাতে রাখবো না। তো তারপর উনি আবার লাবণ্য আন্টিকে ডেকে বলেন যে বেটা, আমাকে তুই ক্ষমা করে দে, কিন্তু একটা কথা তোকে আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে যে এরপর তুই যখন আবার কনসিভ করবি, তোর যে বাচ্চা, ইভেন যে কন্যা সন্তান আসবে সে পরমা সুন্দরী হবে, এবং আমি কিন্তু তাকে এই শর্ত দিয়ে ফেলেছি যে তোর সেই কন্যা সন্তানের সাথে সেই জিন তার নিজের একটি সন্তানকে জন্মসূত্রে আবদ্ধ করে দেবে এবং তার সাথে আমৃত্যু সে কিন্তু থাকবে। এটা শুনে তো লাবণ্য আন্টি মানে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে নানুর ওপরে এবং বলে যে বাবা, তুমি এত বড় সর্বনাশ আমার কি করে করলে আব্বু? তুমি একবারও ভাবলে না যে আমি কি নিয়ে বাঁচবো এরপর? আমার সন্তানদের ওপর একের পর এরকম ঝড় আসলে তুমি শুধু নিজের সন্তানের কথাটা ভাবছো, তাহলে তুমি এবার রিলেট করো যে আমার ওপর দিয়ে এখন কি যাচ্ছে। তো আব্বু ভীষণ ভেঙে পড়েছিলেন। যাই হোক, এরপর বছরখানেক কাটে এবং বছরখানেক পর লাবণ্য আন্টি আবার কনসিভ করে এবং ওই জিনটি যেমন বলেছিল তার কিন্তু একটি ফুটফুটে ভীষণ সুন্দরী একটি কন্যা সন্তান জন্ম নেয়। এই মেয়েটির যখন 21 দিন চলছে তখন ওর নানুর বাড়িতেই আছে। 21 দিনের মাথার একটি ঘটনা, যেহেতু নানু ওয়ার্ন করে রেখেছিল আগে থেকেই আন্টিকে যে মেয়েটির সাথে এরকম কিছু একটা একদম জন্মসূত্রে আবদ্ধ থাকবে, উনি সবসময় একটা ইনসিকিউরিটিতে ভুগতেন এবং সবসময় ওনার একটা মনে হতো যে যদি আমার বাচ্চার সাথে খারাপ কিছু হয়ে যায়, যদি আমার বাচ্চার সাথে খারাপ কিছু হয়ে যায়। তাই একদম জন্মের দিন থেকেই না মেয়েটিকে একটু একটু করে জল পোড়া, তেল পোড়া, নানান রকম তাবিজ কবজ দিয়ে ওরা না প্রোটেক্ট করার চেষ্টা করতে শুরু করেছিল। তা সেদিনকে উনি নানুর বাড়িতেই ছিল। তো নানি আর আন্টি বাচ্চাটাকে মাঝখানে নিয়ে দুপুরবেলা নাকি একদিন ঘুমোচ্ছে, তখন 21 দিনের বাচ্চা মাত্র বৃষ্টি। এটা আমি বলছি 2004 সালের ঘটনা। এইবার বৃষ্টি বলছে আমি এটা আমার মায়ের কাছ থেকে পরে ঘটনাটা শুনেছি, মানে লাবণ্য আন্টির কাছ থেকে বৃষ্টি পরে ইনসিডেন্টটা শুনেছে। বলছে আমি ঘুমোতে ঘুমোতে দেখছি পাশে হাত দিয়ে আমার মেয়ে নেই, মানে লাবণ্য আন্টি বলছেন যে ওনার পাশে মেয়ে নেই, বৃষ্টি নেই। বলছে আমি এরকম না হাতটা দিয়ে থাবড়াচ্ছি, অতটুকু বাচ্চা 21 দিনের বাচ্চা, সে তো তখন না পারে নড়তে, না পারে উল্টাতে, কিছুই পারে না, তো সে তো আর কোথাও চলে যাবে না। কি হলো তাহলে, কি বাচ্চাটাকে কেউ নিয়ে গেল? তো উনি একটু তন্দ্রাতে চলে গেছিলেন, কিন্তু ওনার যখন ঘুমটা হট করে ভেঙে যায় উনি দেখছেন ওনার পুরো বডিটা কেমন যেন পাথরের মতন স্টিফ হয়ে গেছে, উনি না মুভ করতে পারছেন না। এবার উনি বিস্ফোরিত দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে দেখছেন ওনার ঠিক পায়ের কাছে একটা প্রচণ্ড লম্বা কালো অবয়ব, এবং সেই জিনিসটা বৃষ্টিকে মোটামুটি খাটের, তাও আমি খুব কম করেও যদি বলি 4 ফিট মতো ওপরে, 4 ফিট মতো ওপরে এই রকমভাবে কোলে নিয়ে বৃষ্টিকে জিনিসটা দাঁড়িয়ে রয়েছে। এবং ওনার এতটাই হাত পা ঠান্ডা হয়ে ফ্রিজ হয়ে গেছে যে উনি আর ওটাকে মুভ করতে পারছে না, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না যে উনি চিৎকার করবেন বা কোনো রিয়্যাক্ট করবেন। এবার উনি বলছেন আমি ভেতরে ভেতরে ইয়া আল্লাহ কী দেখছি আমি, উনি কিন্তু সেটা উনি মুখে প্রকাশ করতে পারছেন না। আর দেখছে ওই যে জিনিসটা, সে যেন মনে হচ্ছে এক দৃষ্টিতে ওই বাচ্চাটাকে কোলের মধ্যে এরকম ওপরে তুলে নিয়ে তার দিকে তাকিয়ে আছে।
এবার কিছুক্ষণ পর আন্টি অতি কষ্টে গলায় সমস্ত জোর ইকট্ঠা করে কোনোভাবে একটা জোরে চিৎকার করে ওঠেন। পাশে নানি ঘুমোচ্ছিল, নানিও ধরফর করে উঠে বসেছে, উঠে বসে বলছে কী হয়েছে কী হয়েছে, বলছে আমার চোখের নিমেষে ওই বিশাল আকার ওই ছায়ামূর্তি ভ্যানিশ হয়ে গেল, আর ওই 4 ফিট ওপর থেকে বাচ্চাটাকে এত জোরে ফেললো, ধপ করে বাচ্চাটার নিচে একটু গদিটা বেশ নরম ছিল, বিছানা করা ছিল, তো তার ওপরে এসে পড়াতে না বাচ্চাটার খুব বড় কিছু ঘটে যায়নি, কিন্তু একেবারে 21 দিনের বাচ্চা, তার মাথার পেছনটা ফুলে ওঠে, পিঠটা পুরো লাল হয়ে গেছিল এবং বাচ্চাটা কোঁকিয়ে কেঁদে ওঠে। ওই যে চিৎকার করে উঠতে সঙ্গে সঙ্গে যখন ধর্মর করে রানী উঠে বসলো, আশপাশে সবাই চলে এসেছে, ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডসের মধ্যে যেন অত বড় অবয়বটা পুরো মিলিয়ে গেল এবং হাত থেকে বাচ্চাটাকে ধপ করে ফেলে দিয়েছে। এটা ঈশ্বরের অসীম কৃপা যে বাচ্চাটার বিশেষ কিছু হয়নি। এরপরে তো ওর মা আরও ভয় পেয়ে যায়। লাবণ্য আন্টি এরপর নাকি ওকে সব সময় নিজের কাছে একদম কোল ছাড়া করতো না, রীতিমতো হয় নানি পাহারা দিচ্ছে, না তো আন্টি পাহারা দিচ্ছে। যখন ওরা বাবার বাড়িতে থাকতো তখনও ও দাদা দাদি সব সময় আগলে রাখতো, মানে ওকে সব সময় কেউ না কেউ চোখে চোখে আগলে 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 রাখতো। কিন্তু তারপরেও ওর শৈশবটা ছিল প্রচণ্ড ঘটনাবহুল, মানে শুধু অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট, এবং সেগুলো প্রত্যেকটা এক একটা ব্লান্ডার। যেমন ধরো যখন ওর 4 বছর বয়স, তখন একটা ঘটনা ঘটে, ওর কোনো একটা কাজিন সিস্টারের সাথে ছাদে খেলা করছে। এবার ওদের ছাদে একটা সিঁড়ি দিয়ে উঁচু করে ট্যাঙ্কের ওপরের মুখটা খোলা যায়, ওই মাঝে মাঝে ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য যারা আসে, ওই একটা মোয়ের মতন সিঁড়িগুলো হয় না লোহার, ওই রকম একটা মোয়ের মতন করা আছে, আর ওপরে ওই ট্যাঙ্কের মুখটা খুলে তারপর ভেতরের দিকে ঢোকা যায়, যেরকম হয় নর্মাল সবার বাড়িতে। তা ও বলছে দিদি কি অদ্ভুত ব্যাপার দেখো, তখন আমি 4 বছর, মানে আমি খুবই ছোট, আমি তো ওই মইটার গ্যাপগুলো একটার থেকে আরেকটার পা দেওয়ার জায়গাটা এতটাই বেশি গ্যাপে আছে, এটা একটা ছোট্ট বাচ্চার পক্ষে পসিবল না কভার করা। আর আমি অতটা দুরন্তও ছিলাম না যে ওরকম টক 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 করে উঠে যাব বেয়ে বেয়ে। আমরা ছাদটায় খেলছিলাম, হঠাৎ করে আমার কাজিন সিস্টার আমাকে খুঁজে পাচ্ছে না, এবার আমার নাম ধরে ডাকছে বৃষ্টি বৃষ্টি। এবার বাচ্চা হলেও ওর যে বোনটা ছিল তার হয়তো 6-7 বছর বয়স, সে ট্যাঙ্কের ভেতর থেকে না এরকম একটু মামা মানে আম্মি আম্মি এরকম কিছু শব্দ, আর তার সাথে এরকম জলের ছলকানোর আওয়াজ পেয়েছে, আর হঠাৎ দেখছে ট্যাঙ্কের মুখটা খোলা, ওরা লুকোচুরি খেলছিল। ও সঙ্গে সঙ্গে নিচে গিয়ে ওর ওই আম্মিকে বলছে, লাবণ্য আন্টিকে বলছে যে তাড়াতাড়ি চলো, আমার মনে হয় বৃষ্টি না ও ট্যাঙ্কের ভেতর পড়ে গেছে। আম্মু তাড়াতাড়ি করে ওপরে এসেছে, এসে বলে ওপরে উঠে দেখছে ট্যাঙ্কের মুখ খোলা, বলে আমি দিদি নিচে জলের ভেতরে পুরো হাবুডুবু হাবুডুবু খাচ্ছি। কোনো মতে আমাকে এরকম মা সঙ্গে সঙ্গে নিচে ঝাঁপ মেরে নেমে গিয়ে ঠেলে তুলেছে, বাড়ির লোকেরা ধরাধরি করে ওই রকম হাবুডুবু অবস্থাতে, একটা ট্যাঙ্কে যথেষ্ট জল থাকে, 4 বছরের বাচ্চার জন্য সেটা যথেষ্ট বিপজ্জনক। তো বলছি কোনো মতে আমাকে সেই মুহূর্তে যদি না ওখান থেকে তোলা হতো তাহলে তো আমি সেদিনকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতাম। এটা ছিল ফার্স্ট ইনসিডেন্ট, যেটার কোনো ব্যাখ্যা ছিল না ওদের কাছে। যখন পরে জিজ্ঞাসা করা হয়, মেয়েটি বাচ্চাটা কোনো উত্তর দিতে পারেনি। বৃষ্টি বলছে আমি নাকি কোনো উত্তর দিতে পারিনি, কে আমাকে ওখানে তুলে নিয়ে গেছিল, কিভাবে আমি ওখানটার মুখটা খুলে কিভাবে জলের ভেতর নেমে গেছিলাম, আমাকে যখন জিজ্ঞাসা করছে আমি বলছি না আমি তো নামিনি, তাহলে এইভাবে ও নামলো কী করে। তো ওর বোনটাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তো বলছে যে আমাকে তো বৃষ্টি বললো যে দিদি তুমি লুকাও, তো আমি লুকিয়ে গেছি। এবার তার কিছুক্ষণ পরে আমি দেখছি ও আমাকে খুঁজতেই আসে না, তো আমি তারপরে এসে বৃষ্টি বৃষ্টি করছি, দেখছি ও নেই, কিন্তু আমি একটা ডাক শুনতে পেলাম ওপর থেকে, কেউ যেন একটা মনে হচ্ছে যে জলের আওয়াজ আসছে, আম্মু আম্মু করছে, তো তারপর আমি নিচে গিয়ে ডাকি। এবার ওই টাইমটা কী হয়েছিল, ওই বাচ্চাটাকে কে ওইভাবে জলের মধ্যে ফেলেছিল সেটা ওরা কেউ ধরতে পারেনি। আর একদিন তো আর একটা সাংঘাতিক ইনসিডেন্ট ঘটে। বাচ্চাটা তখন হবে হয়তো, বলছে আমি তখন হয়তো ধরে নাও ওই 7-8 বছর বয়স, হঠাৎ একদিন পুরো বাড়ির মানে ও যে ঘরটায় থাকতো, ওর ঘরটা ছিল বিশাল বড়, আর ওই ঘরে
টোটাল মনে হয় দুটো দুটো মানে দুটো একটা সাইডে, আরও দুটো আরেকটা সাইডে, এরকম 4খানা এন্ট্রান্স ছিল। আর 4টে এন্ট্রান্সেই ওই বড় বড় আগেকার বনেদি যে সাবেকি বাড়িগুলো হতো সেই রকম বড় বড় হল রুমের টাইপের ঘর ওদের। তো ওই বড় যে ঘরটা, ওই ঘরটায় 4টে এন্ট্রান্স, 4টে এন্ট্রান্সে ওদের 4খানা পর্দা লাগানো ছিল। এই বাচ্চাটা বলছে আমার দিদি এগুলো আমি জ্ঞান তো করিনি, আমাকে কিন্তু পরে যখন কেউ জিজ্ঞাসা করেছে আমি এটার কোনো সদুত্তর দিতে পারিনি যে আমি কেন করেছিলাম বা কিভাবে করেছিলাম আমি জানি না। তো ওই ডাইনিংয়ে তখন মানে ডাইনিং ছিল ওটা, বা ওদের ওই হলরুম ছিল, বা ওরা যে ঘরটায় থাকতো আর কি, ওইখানে বলে যে আমরা বাচ্চারা সবাই খেলা করছিলাম, হট করে নাকি খেলতে খেলতে ওর মাথায় হঠাৎ কি খেয়াল আসে, চোখের নিমেষে ওর বাকি ভাই বোনেরা বুঝে উঠতে পারেনি ও কী করেছে, এরকম একটা একটা দেশলাই জেলে ওই ওদের ওই শার্টিনের যে পাতলা পাতলা যে পর্দাগুলো হয় যেগুলো চট করে আগুন ধরে যায়, ওই রকম পর্দাগুলো টাঙানো ছিল, সুতিরও নয়। ওই পর্দাগুলোতেই বলে কি ও দৌড়ে দৌড়ে খেলার ছলে এরকম সেট সেট করে একটা একটা করে দেশলাই জালে এরকম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, এরকম ছুঁড়ে ছুঁড়ে ওই 4টে এন্ট্রান্সে 4খানা পর্দাতে হঠাৎ করে আগুন লাগিয়ে দিয়েছে, এবং একটা থেকে আর একটাই চোখের নিমেষে দাউ দাউ করে আগুন ধরে যায়, এবং ও মাঝখানে দাঁড়িয়ে তখন খিলখিল খিলখিল করে হাসছে। বাকি যে বাচ্চাদের সাথে ওই রুমটায় খেলা করছিল তারা ভয়ে আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, বাড়ির বড়রা এসে কিভাবে তাদেরকে রেস্কিউ করবে বুঝতে পারছে না, দমকল পর্যন্ত খবর দিতে হয়েছিল, পুরো বাড়িতে আগুন লেগে গেছিল। এই রকম একটা সাংঘাতিক ইনসিডেন্ট ঘটে যায়। এবং তারপরেই যখন ওরকম হাসছে না, নিজের মধ্যেই নেই, 8 বছর বয়সে একটা ছোট্ট বাচ্চা, ও অজ্ঞান ফেন্ট হয়ে পড়ে যায়। যখন সম্বিত ফেরে, যখন সকলে ওকে প্রশ্ন করে যে এই বালখিল্যতার কী মানে, তুমি এটা কেন করলে, যখন ওকে বকাবকি করা হচ্ছে ও ভ্যাবাচাকা খেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ও তো বুঝতেই পারছে না ও কী করেছে, ও সমানে বলে যাচ্ছে আমি তো কিছু করিনি, আমি তো আগুন লাগাইনি, আমি তো কিছু করিনি। মানে এইরকম ওর সাথে এত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছিল। আরও একটা ইনসিডেন্ট, তখন ওর ওইরকম 10-12 বছর বয়স হবে, প্রত্যেকটা স্টেজে ওর সাথে কিছু না কিছু ঘটেছে। ওর মার সাথে ওদের বাড়িরই সংলগ্ন একটি পুকুর ছিল, তো সেই পুকুরে ওর মা যখন বাসন মাজতে যেত ও মাঝে মাঝে সঙ্গে যেত। একদিন এরকম ওর আম্মি বসে বাসন ধুচ্ছে আর ও পাশে বসে বসে কিছু নিয়ে একটা খেলা করছিল। তো এটা লাবণ্য আন্টি বলছে আমি নিজের চোখে দেখা, বৃষ্টি পাশে বসে খেলছে, তো হঠাৎ করে মনে হলো কেউ যদি বৃষ্টির পাটা ধরে এরকম সেট করে টান দেয়, ও যেরকম হড়কে একদম নিচের দিকে চলে যাবে পার থেকে, যেন মনে হলো দুটো ধাপিও ছিল, বাচ্চাটা ওই রকম দুটো ধাপ পর্যন্ত এইরকম হড়কে জলের তলায় এরকম তলিয়ে যাচ্ছে, এবং চোখের নিমেষের মধ্যে একটা যদি কোনোভাবে বাচ্চাটা জলে পড়েও গিয়ে থাকে তার তো আস্তে আস্তে ভেতরের দিকে যেতে একটু সময়ও লাগবে, কেউ যেন মনে হলো চোখের নিমেষে হিড়হিড় করে বাচ্চাটাকে টেনে বেশ মাছ পুকুর পর্যন্ত নিয়ে চলে গেছে, এবং বাচ্চাটা ওখানে গিয়ে হাবুডুবু খাচ্ছে। লাবণ্য আন্টি বাসন কোসন ফেলে রেখে একদম ডাইভ করে স্ট্রেট সাঁতার কেটে গিয়ে ওর আর একটা হাতকে ছপাত করে চেপে ধরেছে। এবার যেই আন্টি খপাত করে ওর এই দিকের হাতটা চেপে ধরেছে, আন্টি পরিষ্কার বুঝতে পারছে যে ওই বাচ্চাটার ওই পাশ থেকে কেউ আর একটা হাত পা ধরে টেনে রয়েছে। উনি বলছেন আমি প্রাণপণ চেষ্টা করছি, আল্লাহকে স্মরণ করছি, আর খালি আমি বলছি যে দোয়া পড়ছি আর বলছি আমার বাচ্চাকে তুমি বাঁচিয়ে দাও, আল্লাহ তুমি আমার সাথে এত বড় সর্বনাশ করো না, আমার বাচ্চাকে তুমি বাঁচিয়ে দাও। বলছে আমি ওকে সজোরে টানছি, বেশ খানিকক্ষণ যেন একটা ট্যাগ অফ ওয়ার চলছিল, সেটা করতে করতে ফাইনালি ওকে উনি হাতে তুলে নিতে পারেন, সক্ষম হন, এবং কোনোভাবে সেই সময় তার মেয়ের নাকে মুখে জল টল ঢুকে একাকার অবস্থা, ওকে পাড়ে তুলে এনে আম্মি সেদিনকে কোনো মতে ওর প্রাণ বাঁচিয়েছিল, না হলে যে সেদিনকে কি হতো গড নোজ। এই আর একটা ইনসিডেন্ট হয়। এরপর যখন ওর আরেকটু বড় হলো, মানে ধরে না আরও বছর খানেক পরে কথা আমি বলছি, হয়তো তখন 13-14 এরকম বছর বয়স হবে, ওরা কি করতো, ওদের যে ছাদটা আছে ও ছাদের পাশে ওদের নিচে একটা গ্যারাজ ছিল, তো গ্যারাজের ওপরে একটা অ্যাসবেস্টারের এরকম শেড করা ছিল, ওই ছাদ থেকে যে শেডটায় নামা যেত, চট করে কোনো বাচ্চা কেউ নামতো না, বাট নামা যেত। এইবার ও বলছে দিদি আর একটা দিনের ঘটনা তোমাকে বলি, দেখো আমি এরকম ছাদে খেলা করছি আমার আরও কাজিনদের সাথে, আমরা সবাই বড় বাড়িতে একসাথেই থাকতাম, তো খেলছি, সাডেনলি হঠাৎ আমার কী মনে হয়েছিল কে জানে,
আমি ওই শেডটার ওপরে নামলাম, এবং শুধু নামলাম তাই না, ও গিয়ে শেড থেকে ঝাঁপ দিয়ে দিয়েছে। এটা ওর বাকি কাজিনরা সবাই নিজের চোখে দেখলো, মানে কোনো কথা নেই, কিছু নেই, খেলা করতে করতে হঠাৎ করে কি হলো, ও ওই ছাদ থেকে শেডের ওপর নামলো, গড়গড় করে হেঁটে এসে এক ঝাঁপ মারলো, এমন জোরে নিচে পড়লো ডান হাতটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে হসপিটালাইজড করতে হলো, আবার চিকিৎসা চললো। বলে এই রকম ধারাবাহিকভাবে ওর পুরো শৈশবকালটা ওর মা ওকে নিয়ে প্রচণ্ড নার্ভাস থাকতো, যে এই প্রতি মুহূর্তে উনি একটা আতঙ্কের মধ্যে থাকতেন যে কি হয় কি হয়, কি হলো, এই কিছু আমার মেয়ের হয়ে গেল, এই কিছু আমার মেয়ের হয়ে গেল। এবার আফটার পিউবার্টিতে আসে, পিউবার্টি হলো, মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে। এবার পিউবার্টির পরেই মোটামুটি একটা মানে ওদের যেরকম আর কি বলবো ফ্যামিলি স্ট্রাকচার, এবার ওরা ধরে নেয় যে মেয়ের মোটামুটি বিয়ের বয়স হয়ে গেছে, মানে এরপরে আর বেশি দিন হয়তো অত পড়াশোনা বা কিছু না, কিছু কন্টিনিউ হবে না, একটা সার্টেন টাইমের পর এবার ওকে একটা বৈবাহিক সম্পর্কে ওরা আবদ্ধ করে দেবে। এরপর থেকে যেটা নোটিস করা গেল, ফার্স্ট যেটা বাড়ির সবাই দেখলো যে ওনার একা শোয়াটাকে বেশি প্রেফার করতে শুরু করে, ওর সাথে কেউ শুলে সেটাকে পছন্দ করছে না। আমি আগেই বললাম যে যেহেতু আমি ওকে নিয়ে প্রচণ্ড টেনশনে থাকতো, তো ছোট থেকে মানে বিফোর পিউবার্টি কোনো দিন পর্যন্ত আমি কিন্তু ওকে একা শুতে দেয়নি, সব সময় ওর সাথে ওর সঙ্গে শুতো। তো আফটার দ্যাট ও হঠাৎ করে বলতে থাকে যে আমি রাত্রে না তুমি আর আমার সাথে শোবে না, আমি একা শোবো। আমি বলে কেন বাবা, আমি তো তোকে একা ছেড়ে তো শান্তিতে থাকতেই পারি না, না আমি একা শোবো। একটা অদ্ভুত জেদ যে আমি একা শোবো, তোমাকে আমার সাথে শুতে হবে না। এবার একটা বাচ্চা বড় হয়েছে, তার কিছু প্রাইভেসি থাকে, এবং সত্যি কথা বলতে এখনকার পেরেন্টসরা প্রত্যেকেই এই যে জিনিসগুলোকে একটু প্যাম্পার করে। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে। আর এমনিতেও ওদের না প্রথম থেকেই বাড়িটা যখন ওদের একবার রেনোভেট করা হয়েছিল, কিছু রিমডেলিং করা হয়েছিল বাড়িটাকে, ওদের যে পোর্শনটা পার্টিকুলার ছিল ওই পোর্শনটাকে ওরা না এরকম দুটো ভাগে ভাগ করে নিয়েছিল। ওর আব্বু কী করেছিল, ওর যেহেতু ভাই আছে তো ভাইয়ের পোর্শনটা একটা আলাদা করে দিয়েছিল, আর ওর একটা দিক একটা ফ্ল্যাটের মতন সিস্টেমে পুরো সেপারেটই করে দিয়েছিল, ওই পোর্শনে ও থাকতো, আমি ওর সাথে ওখানেই শুতো। তা ও বললো যে আমার কোনো প্রবলেম নেই, আমি রাত্রে একাই শোবো এবার থেকে। তো আম্মিকে জোর করেই বলো কি তুমি আমার সাথে শোবে না। এবার যেহেতু রাত্রে ওর সাথে কেউ শোয় না, রাত্রে ওর কি হয় না হয় প্রথমে তো কেউ কিছু বুঝতে পারেনি। মাসখানেক কেটে গেছে, ও রাতে দিব্যি একাই শুচ্ছে। এবার প্রায় মাসখানেক পরের আমি একটা ঘটনা বলি। ওদের কাকা মানে চাচা হচ্ছে সম্পর্কে, যে চাচাদের দিকটাও ওটাও সেপারেট করা ছিল ওই পোর্শনটা, কিন্তু ওদের বোধহয় একটু নিচু ছাদটা, আর চাচাদের ছাদটা একটু ওপরে। একটু ওপরে বলতে চাচাদের ছাদ থেকে দাঁড়ালে ওদের নিচের ছাদটা পুরো পরিষ্কার দেখা যায়। তো সেদিন রাত্রি কটা হবে, 1:30 হবে বোধহয়। ওর চাচা বোধহয় কিছু লেখালেখির কাজ করতেন, কিছু এডিটিং করতেন, তো ওই প্রুফ রিডিং বলেন ওই টাইপের কিছু কাজ করতেন। তো উনি বোধহয় রাত্রিবেলা ওরকম সারা রাতি বসে কিছু কাজ টাজ করতেন। এবার 1:30 বাজে উনি স্মোক করতে ছাদে উঠেছেন, ওনার ছাদে উঠে এইবার উনি হঠাৎ করে নিচে ক্যাচ 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 শব্দে একটু মানে চকিত হয়ে উনি একটু নিচের দিকটায় যে ঝুঁকে দেখছেন, উনি দেখে তারস্বরে চিৎকার শুরু করেছেন, এই বৌদি বৌদি বৌদি, কি না ওর আম্মুকে ডাকছে। এবার এই বাড়ি থেকেও সবাই তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছে, কি হয়েছে কি হয়েছে, ছাদে এসো তাড়াতাড়ি, তোমরা ছাদে এসো, দেখো কি কাণ্ড, দেখো কি হচ্ছে দেখো কি হচ্ছে। সবাই যখন ওপরে এসেছে, ওপরে এসে জাস্ট কীভাবে মেয়েটিকে দেখছে দেখছে বৃষ্টি ওদের ছাদে একটা দোলনা লাগানো ছিল, সেই দোলনাতে পা ঝুলিয়ে বসে আছে এবং দোল খাচ্ছে ঠিক আছে, কিন্তু একটা মেয়ের তার তো নানান রকম ভঙ্গিমা দেখলে বোঝা যায় তার ফিলিংসটা, মানে ও এমনভাবে দোলটা খাচ্ছে যেন মনে হচ্ছে যদি কেউ পেছন থেকে ওর ঘাড়ের কাছটায় এসে খুব সফট টাচেস দেয় বা একটা সুন্দর আদুরে কিছু বা স্মুচ করলে, বাইটস দিলে যেরকম একটা ফেশিয়াল রিয়াকশন আসাটা স্বাভাবিক একটা মেয়ের ফেসে, ঠিক সেই রকমভাবে সে অ্যাক্ট করছে। বাড়ি শুদ্ধ লোক সবাই দেখছে, ওর কোনো ভ্রুক্ষেপই নেই, ও ওই রকম ছাদে বসে দুলছে, আর ওই রকম একটা ওর এক্সপ্রেশনস
যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেউ যেন ওকে ঘাড়ে যদি বাইটস দেয় এবং সেটাকে সে এনজয় করছে, এই রকম একটা ফিলিং। ওর মা তাড়াতাড়ি করে গিয়ে ওকে এক ধাক্কা মেরে বলে, কী করছিস তুই রাত্রিবেলা এখানে? ওর না তখন হকচকিয়ে উঠে বলছে, আমি ছাদে কি করছি? তোর মা বলছে, আমারও তো সেটাই প্রশ্ন, তুই ছাদে করছিসটা কি, নিচে চল। বলে ওকে টানতে টানতে নিয়ে গেছে, দিয়ে তো ওর রুমে শুইয়ে দিয়ে বলছে, আমি এসে তোর সাথে শোবো, তুই রাত্রেবেলা আর একা শুবি না, আমি কাল থেকে তোর সাথে শোবো। সে মেয়ে কি অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে হঠাৎ করে, তুমি আমার সাথে শোবে বলে? তুমি আমার সাথে শোবে মানে? তুমি কখনোই আমার সাথে শোবে না, আমি একা শোবো। ওর মা বলছে, না আমি তোমার সাথে শোবো না, আম্মু আমি তোমার সাথে শোবো না। এইবার ওর যে চাচা জিনিসটা দেখেছিল, দেখে এত চিৎকার করলো, সে হন্তদন্ত হয়ে এসে বলছে যে আপনারা একটু, দাদা আপনারা একটু বাইরে আসেন, আমি আপনার সাথে কিছু কথা আছে বলবো। বলছে কি? বলছে যে আমি ওপর থেকে হঠাৎ করে যখন ওই ক্যাচ ক্যাচ দোলনার আওয়াজ পেয়ে তাকাই, আমি দেখছি যে বৃষ্টি ওই দোলনায় বসে দুলছে, তার সাথে আপনারা তো দেখলেন ওর কি ভঙ্গিমা, কিন্তু আপনারা যেটা দেখতে পেলেন না, যেটা আমি ওপর থেকে দেখেছি, আমি পরিষ্কার দেখেছি, ওর পেছনে একটা প্রকাণ্ড, মানে একটা প্রচণ্ড লম্বা একটা স্ট্রাকচার, একটা কালো রঙের ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যেই জিনিসটা আস্তে আস্তে ওকে এরকম ঠেলে 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 দোল দিচ্ছে, প্লাস এরকম মুখটা, মানে তার যে মাথাটা, মস্তকের যে পোর্শনটা, সেটাকে নিচু করে বৃষ্টির ঘাড়ে, মানে যেভাবে বাইস দেয় বা যেভাবে কেউ স্মুচ করে, তো লাইক দ্যাট, সো ওরকমভাবে সে কিছু করছে, আর বৃষ্টি সেই জিনিসটাকে এনজয় করছে অ্যান্ড ফিল করছে। আমি যেই চিৎকার করে উঠলাম, ওটা নিমেষের মধ্যে জাস্ট ভ্যানিশ হয়ে গেল। এইবার যখন লাবণ্য আন্টিকে এই কথাটা বলেছে, তো আন্টি প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ আন্টি তো নিজে চোখে জিনিসটাকে দেখেছে, সে কি করে অস্বীকার করবে চাচার কথাটা, কারণ সে তো নিজে ওই জিনিসটাকে দেখেছিল যখন তার 21 দিন বয়স, ঠিক সেই ডেসক্রিপশন দিল, যে জিনিসটা ওকে এরকম হাতে করে তুলে নিয়েছিল, ওই রকম একটা লম্বা কালো ছায়ামূর্তি, যেই জিনিসটাকেই দেখেছে দোলনায় বসে থাকা অবস্থায় বৃষ্টির সাথে ওইভাবে ইনভলভড থাকতে। আমি তো হাও হাও করে কাঁদতে শুরু করে। নানুর বাড়িতে সেই রাতে ফোন করে বলছে তোমরা কিছু একটা ব্যবস্থা করো। আবার সেই যত, মানে যেখানে ওদের পক্ষে দৌড়নো পসিবল, ইমাম মৌলবি সবাইকে দেখিয়ে নিয়েছে, কারোর কাছে কোনো সলিউশন পায়নি। কেউ বলেনি কি আমরা এটাকে কিচ্ছু করতে পারবো। সবার এক বক্তব্য, শর্ত যখন দেওয়া হয়েছে, একটা জিন তোর সাথে আছে, বাট একে আমরা ছাড়াতে পারবো না। এবং রাত্রের দিকে ও এত অ্যাগ্রেসিভ হয়ে যেত, ওর আম্মুকে ও কিছুতেই সাথে নিত না। সকালবেলা ঘুম থেকে উঠে ও ফিল করতো, এটা পরে বৃষ্টি আমাকে বলে, যে ওর সারা শরীরে না প্রচণ্ড পেন হতো এবং বিভিন্ন জায়গায় স্ক্র্যাচেস অ্যান্ড মানে নানান রকমের কালশিটে পড়ে অনেক জায়গায় দেখতো বাইটসের মার্কস আছে। ও বুঝতে পারতো যে কিছু একটা জিনিস যেটা ওর সাথে হয়তো রেগুলারলি ইন্টিমেট হচ্ছে, আর ইন্টিমেশনটা না প্রচণ্ড পেইনফুল একটা ফিল দিত ওকে, মানে ইটস লাইক এ টর্চার। খুব একটা যে রোম্যান্টিক সফট টাচেস, নট লাইক দ্যাট, জিনিসটা একটু টর্চারিং পর্যায়ে যেত, মানে বেশ জিনিসটা রাফ, যেটা ওর শরীর নিতে পারতো না এবং ও ভীষণ কষ্ট পেত, পেইনফুল একটা ফিল, মানে হাউ লং শি ক্যান টলারেট। তো এটা নিয়ে এবার আস্তে আস্তে বাড়িতে বলে, মা আমাকে এরকম ওষুধ দাও, ওকে আন্টি বিভিন্ন রকম মেডিসিনস দিত, ওকে পেন কিলার্স পর্যন্ত খেতে হতো, ওর মাঝে মাঝে এত যন্ত্রণা করতো, এবং শুধু তাই নয়, ওর মাঝে মাঝে ইন্টারনাল ব্লিডিংও হতো, এই রকম টর্চারিং ছিল ব্যাপারটা। যাই হোক, ওকে ডক্টরসের কাছেও নিয়ে যাওয়া হয়, কিন্তু আলটিমেটলি এই জিনিসটা থেকেও বেরোতে পারছে না। তো দিনের পর দিন এরকম যেতে থাকছে। একদিন মাঝখানে ওর শরীর না ভীষণ অসুস্থ ছিল, মানে ও এতটাই সাফার করছিল যে সেদিনকে রাত্রেবেলা ওর রীতিমতো সারই ছিল না। তো ওর আম্মি না সেদিনকে ওর কোনো কথা শুনবে না, সে ওর নাছোড় বান্দা, যে তুই আমাকে যতই বারণ কর না কেন, আমি তোর সাথে আজকে শোবো মানে শোবই, তোর শরীরের অবস্থা দেখেছিস, আমি তোর মাথায় হাত বুলিয়ে দেবো, আজকে আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো, আমি আজকে তোর সাথে শোবো। তো অন্যদিন ও যতটা মানে রীতিমতো আম্মিকে পারলে ঠেলে বের করে দিত ঘর থেকে, সেই জিনিসটা করার মতন শারীরিক ক্ষমতা ওর নেই, ও যথেষ্ট অসুস্থ। তো ও না সেদিনকে ঘুমিয়ে পড়েছে। তো আম্মি কী করেছে, ওর পাশে গিয়ে আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে উনিও ওর পাশেই ঘুমিয়ে পড়েছে। আম্মি বলছে, মানে লাবণ্য আন্টি বলছে যে ওনার হাতটা, ডান হাতটা উনি ওর ওপরে রেখে শুয়েছেন,
স্বাভাবিক মায়েরা যেভাবে মেয়েদেরকে আগলে ঘুমায় ওইভাবে মেয়ের পেটের জায়গাটাকে ধরে ঘুমোচ্ছে। ঠিক মাঝরাত হঠাৎ করে আন্টি রিয়েলাইজ করে আন্টির হাতটা টন 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 করছে, মানে ঠিক মাঝরাতে আন্টির হাতটা রীতিমতো বলছে আমার থরথর করে হাতটা কাঁপছে আর এত ব্যথা করতে শুরু করেছে। এবার আমার ঘুমটা ভেঙে গেছে, আমি দেখছি আমি হাতটা তুলতে পারছি না, আমার হাতটা যেন মনে হচ্ছে পাথরের হাত হয়ে গেছে, আমি হাতটা তুলতে পারছি না, এত ভারী একটা শক্ত পাথরের মতো হয়ে গেছে। এবং চোখটা খুলতেই দেখছে একটা লম্বা ছায়ামূর্তি। আন্টি মানে তারস্বরে চিৎকার শুরু করেছে। এবার আমি তো বললাম ওদের ফ্ল্যাট সিস্টেম করা, যেহেতু আমি সেদিনকে ওর সাথে ওর এই দিকের ফ্ল্যাটের পোর্শনে ছিল, আব্বু বাকি ওর ভাইটারা সবাই ওই আর একটা ফ্ল্যাটে আছে, তারা সেই এখান থেকে এত জোরে চিৎকার চেঁচামেচি শুনে ওখান থেকে দৌড়ে এসেছে কি হয়েছে দেখতে। এবার এসে দেখছি আম্মু এরম হাতটাকে চেপে ধরে এরম হাও হাও করে চিৎকার করে কাঁদছে। কি হয়েছে? আম্মু বলছে আমি আবার ওই ছায়ামূর্তি দেখেছি আর আমার হাতটা দেখো পুরো কোলাপসড হয়ে গেছে হাতটা। সেই তো তাকে তাড়াতাড়ি করে তখন নিয়ে গিয়ে এমনি কিছু নুস্কা যা আছে সেগুলো ট্রাই করা হলো, তো সেগুলো কোনো কাজ করলো না। পরদিন ওনাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। সেই যে আম্মুর ওই হাতটা ওই রকম কোলাপস করে গেল, বলছে আজও দিদি জানো না, মানে তারপর আস্তে আস্তে হাতটা কিছু মেডিসিনাল সাপোর্ট দিয়েছে, কিছু ধরো তোমার ওই জল পোড়া তেল পোড়া কিছু করার পরে আবার একটু স্বাভাবিক হয়েছে বটে, কিন্তু এখনও পর্যন্ত আন্টি হাতে আর সেরম আগের মতো জোর পায় না, আজও হাতটা কিন্তু সেইভাবে ফাংশনাল নয়। এরপরে ধরো যদি কোনো কাজিনস বাড়িতে আসতো তো বনে বনে যেরকম হয় চল আজকে দিদি তোর সাথে শুই বা কিছু, যদি কেউ কখনো শুয়েছে প্রত্যেকে মাঝরাতে উঠে বেরিয়ে চলে এসেছে। প্রত্যেকে বলেছে নাকি মাঝরাত্রে উঠে দেখছে যে বৃষ্টির পাশে একটা কালো কিছু একটা অবয়ব এরকম লম্বা একটা ছায়ামূর্তি পুরো পরিষ্কার বুঝতে পারে যে ওটা শুয়ে আছে। ওর একটা সম্ভবত খালামণি হয় সম্পর্কে, তো খালামণির একটা মেয়ে আছে, তো সে একদিন এসেছিল, তো সে পুরো জিনিসটাকে আরও এক্সপ্লেন করে বলে যে আমি না প্রথমে এরকম আধঘুম চোখে দেখছি কি হলো ব্যাপারটা, ওই পাশে মনে হচ্ছে কেউ যেন একটা শুয়ে আছে, তো ও প্রথমে ভেবেছে ভুল দেখেছি, ও না এরকম চোখটা ডলে উঠে বসে এরকম উঁকি মেরে আবার দেখছে যে আমি ঠিক দেখছি, তো বলছে আমি স্পষ্ট দেখছি বৃষ্টিদি শুয়ে আছে, বৃষ্টিদির ঠিক পেছনেই একটা ওইরকম লম্বা কালো ছায়ামূর্তি শুয়ে আছে। তো অ্যাকচুয়ালি যখন ব্যাপারটা সবাই বুঝতে শুরু করলো তখন আস্তে আস্তে, আর মেয়েটাও কাউকে অ্যালাউ করতোও না এবং বাকিরাও ব্যাপারটাকে অ্যাভয়েড করতে থাকে, ওর আব্বু আম্মিও ভয় পেত, তো কেউ রাত্রেবেলা না ওর সাথে থাকতে পারতোই না, লিটারালি থাকতে পারতোই না, আর ও চাইতো না। এবার মানে তখন তো আম্মির মানে কী অবস্থা যে আমার মেয়েটার হবেটা কি, ওর ভবিষ্যৎটা কি, এটা তো দীর্ঘদিন যাবৎ চলতে পারে না। ইতিমধ্যে আবার আরেকটা ঘটনা বৃষ্টি বলে যে আমি মেনশন করা দরকার, ও স্কুলে পড়াকালীন একটি ছেলে ওকে প্রপোজ করে, এবং যেটা হয় একটা উঠতি বয়স তখন একটু তো ইমোশনাল হয়েই পড়ে কেউ কারোর প্রতি, তো ও বলে আমি ওর প্রপোজালটা অ্যাকসেপ্টও করে নিয়েছিলাম জানো। বলে যেদিন আমি তাকে অ্যাকসেপ্ট করেছি তার পরদিনই শুনি তার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়, একটি পা বাদ যায়, এবং শুধু তাই নয়, পরে যখন ছেলেটাকে আমি কানেক্ট করার চেষ্টা করেছিলাম ছেলেটা আমাকে বলেছিল ভয়ের চোটে যে তুমি আর আমাকে খবরদার ফোন করবে না। ছেলেটা যেদিন অ্যাক্সিডেন্টটা হয়েছে মানে যেদিন প্রপোজ করেছে পরের দিন অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর একটা পা বাদ গেছে, তার আগের যে রাতটা সেই রাত্রে স্বপ্ন পেয়েছিল যে তুই আমার বউকে প্রপোজ কেন করেছিস, মানে তুই ওটা তো আমার বউ, তুই আমার বউকে কেন ভালোবাসছিস, এরকম কিছু একটাও স্বপ্ন পেয়েছিল। তো এগুলোর কতটা কি অথেন্টিক আমি বলতে পারবো না, আমাকে ঘটনাটা ঠিক যেভাবে বলা হয়েছে আমি সেটাকে সেইভাবেই বলছি। তো এরম ধারাবাহিকভাবে কিন্তু ঘটনাগুলো ঘটেছিল। আচ্ছা, এরপরে চলে আসি নেক্সট পার্টে। তো যাই হোক, এবার আম্মুর তো দিন দিন টেনশন বাড়ছে, কারণ আমি আগেই বললাম যে ওদের কমিউনিটিতে তো একটু তাড়াতাড়ি পাত্রস্থ করতে হবে, তো আম্মুর এবার মাথায় হাত যে কী করে কি হবে। তো তারপর তারা নাকি প্রচুর মৌলবীর কাছে যায়, প্রচুর বড় বড় জায়গায় দেখায়, সেখান থেকে নানান তেল পোড়া নুন পোড়া ইত্যাদি দেয়, তাবিজ দেয়, কিছুতে কিছু হচ্ছিল না। তারপর নাকি কোন এক ইমামের কাছে যেতে সে বলে যে ঠিক আছে আমি একটা কি প্রসিডিওর বলেছিল আমি করব, তা আমাকে 3টে ছাগল বলি দিতে হবে, আমি 3টে ছাগল বলি দিয়ে আমি দেখছি যদি কিছু করা যায়। তো উনি যেরকম যা বলেছিলেন, উনি যা ডিম্যান্ড করেছিলেন সমস্ত কিছু ফুলফিল করা হলো, 3টে ছাগল বলি টলি দেওয়া হলো, মেয়েটার গায়ে তাবিজ দেওয়ার পর
মেয়েটা মাস 2-3 মতন একদম সুস্থ বোধ করছিল, এবং যখন আস্তে আস্তে ওর আব্বু আম্মি দেখলেন যে না মেয়েটা একদম সুস্থ রয়েছে, ওর যে শারীরিক সমস্যাগুলো হচ্ছিল সেটা অনেকটা কেটে গেছে, প্লাস এই যে ও কাউকে রাত্রেবেলা নিয়ে সঙ্গে শুতে চাইতো না, সেইখান থেকে এখন মেয়েটা মাঝে মাঝে ওর মাকে বলতো যে তুমি এসো আমার সঙ্গে শো। তো ওরা যখন দেখলো যে পরিস্থিতি একটু স্বাভাবিকের দিকে যাচ্ছে, তখন একদমই আর বিলম্ব না করে ওরা একটি পাত্র দেখে, এবং ওটা পাড়াতেই, ওদের কাছাকাছিই বাড়ি তাদের, তো একদম তার সাথে ওরা নিকা করে দিল। তো ওর বিয়েটা হয়ে যায় এইভাবে। এবার বিয়ের পর ওদের নিয়ম আছে কি ওই বাড়িতে, মানে যেটা ছেলের শ্বশুর বাড়ি হচ্ছে সেখানে থাকতে হবে কয়েকটা দিন। এবার যখন ছেলেটি ফার্স্ট নাইটে ওদের বাড়িতে রয়েছে, বলছে দিদি আমার হাজব্যান্ড এত ভয় পেয়ে গেছে, বলছে আমরা রাত্রেবেলা একসাথে ঘরে ঢোকার পর যখনই ও আমার সাথে একটু ক্লোজ হওয়ার চেষ্টা করছে বা যখনই সে আমার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করছে, দরজায় দুম 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 করে যেন মনে হচ্ছে কেউ কিক করছে। আর আমাদের ফ্ল্যাটের পোর্শনটা পুরো একদম আমরা এই দিকটা লক করে নিয়েছি, কারণ যেহেতু আমরা নিউলি ম্যারিড কাপল ওখানে শুতে গেছে, স্বাভাবিকভাবেই যাতে আর কোনো রকম কোনো ইন্টারফারেন্স না থাকে, তো ওরা কী করেছে ওই সাইডের মেইন ডোরটাও ওদের ওই ফ্ল্যাটের লক করে দিয়েছে। তো সেখানে তো বাইরে থেকে কেউ নক করার কোনো প্রশ্নই ওঠে না, অন্য কেউ তো ঢুকতেই পারবে না ওদের প্রেমিসেসে। তো সেই জায়গাতে কে বাইরে থেকে এরকমভাবে কি করছে, বলছে আমার হাজব্যান্ড আমার ক্লোজ কি হবে, সে তো ঘেমে নে একসার হয়ে খালি আমার মুখের দিকে তাকিয়ে বলছে কী হচ্ছে সব কী হচ্ছে। যাই হোক, তো কোনো মতে তো সেই রাতটা ওরা কাটায়। পরদিন ওই ছেলেটি বলছে আমি তো থাকবো না এখানে, আমি বাড়ি যাব। এবার তখন নাকি ওর আম্মু রীতিমতো ওর কাছে রিকোয়েস্ট করে যে ঠিক আছে বাবা যা হয়েছে হয়েছে, তো আজকের দিনটা জাস্ট তোমরা থেকে যাও, তারপরে নাই তুমি চলে যেও। তো সেদিনকে রাত্রে ছেলেটি কিছুতে আর ওই ঘরে থাকবে না। তা ছেলেটি প্রথমে ভেবেছে যে হতে পারে যে ওই ঘরটার কিছু সমস্যা আছে। এবার যেহেতু এটা একটা মেয়ের ব্যাপার, আর যেহেতু তারও একটা বিয়ে থা দিতে হতো, তো এই যে ছোটোবেলা থেকে যে ধারাবাহিক ব্যাপারগুলো বা ওর সাথে যে একটা জিন আছে, এই সমস্ত বিষয়গুলো না ওরা কোনো দিন ওদের পরিবারের বাইরে কখনো কিন্তু কাউকে ডিসকাস করেনি, তো এই বিষয়গুলো কিন্তু কেউ জানতো না। তো পরদিন ওর হাজব্যান্ড যাই হোক নিমরাজি হয়ে তো রয়েছে ওখানে, তো ওর এক সম্পর্কে দুঃসম্পর্কের কাকা হয়, তো সে এসেছিলো, তো সে এসে তাদের যেহেতু সদ্য বিয়ে হয়েছে গিফট টিফট নিয়ে এসেছিলো দেখা করতে, তো গিফটটা দেওয়ার পরে দেখছে জামাইয়ের মুখটা কেমন শুকনো, তা সে এবার মজা করে জিজ্ঞেস করেছে ও জামাই কী ব্যাপার, কি তো তোমার কি ভালো লাগছে না আমাদের আতিথেয়তা, এরকম মুখ শুকনো কেন? তখন ও না এরকম হড়বড় করে বলে দিয়েছে যে আমার না খুব ভয় লাগছে আঙ্কেল, বিকজ আমি কালকে রাত্রে একটা প্রচণ্ড ভয়ঙ্কর ইনসিডেন্ট ফেস করেছি, এরকম যতবার আমি দেখছি ওর ক্লোজ হচ্ছে কি এরকম দরজায় যেন মনে হচ্ছে কি দুম 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 করে কিক করছে। তো ও না মানে হেসে উড়িয়ে দিয়েছে ব্যাপারটাকে, বলছে কি মস্করা করছো আমার সাথে, দেখ এরকম কিছু হয় নাকি। তো ওই যে আমি বললাম যে দুঃসম্পর্কের আত্মীয়রা অত কেউ কিন্তু বিষয়টা ছোটো থেকে মেয়েটির সাথে কী সমস্যা না সমস্যা এইসব ব্যাপারে কোনো তাদের নলেজ ছিল না, তো সেই না খুব মস্করা করে এড়িয়ে যাচ্ছে। এইবার অনেকক্ষণ ধরে বৃষ্টি নাকি সাইডে বসে ওর ওই চাচাটাকে অবজার্ভ করছিল, যে উনি ওরকম একটু খিল্লি করছে যে জামাই আমাদের ভীতু হয়েছে নাকি, জামাই এরকম এত ভয় পাচ্ছে, একটুখানি এরকম মজা করছে। বৃষ্টি নাকি সাট করে ওদিকে ঘুরে বলে কি মানে আমি আর সেটা এক্সপ্লেন করে বলছি না, ওনার কিছু একটা এক্সট্রা ম্যারিটাল ব্যাপার স্যাপার ছিল। এবার গড় করে তার নাম, তার ঠিকানা, সে কোথায় থাকে, কিভাবে কি হয়েছে সব বলে সর্বসমক্ষে একটা মানে বাজে সিন ক্রিয়েট হয়ে গেছে ওখানে। এবার মানে ওই চাচার তো গলদঘর্ম অবস্থা, সে তো ঘাম মুছতে মুছতে তাড়াতাড়ি করে এবার উঠে পালিয়ে যেতে পারলে বাঁচে। এবার সে হতভম্বের মতন চেয়ে বলছে তুমি এসব কী বলছো, না তুমি ভুল বলছো। তখন বৃষ্টি বলছে আমি ভুল বলছি, ঠিক আছে যে কেউ তাহলে চাচিকে বলি ওই অ্যাড্রেসে গিয়ে একবার চেক করে আসতে যে তুমি ওখানে থাকো কি না, মাঝে মাঝে যাও কি না, বলবো চাচিকে। এবার বৌদি আমি না আসছি বলে ওই চাচার আর টিকিটই পাওয়া গেল না, সে তখন উঠে চলে যেতে পারলে বাঁচে। এদিকে ওর হাজব্যান্ডের তখন আরও খারাপ অবস্থা, সে তো বুঝতে পেরেছে যে এ আবার কি হলো, মানে সে যেহেতু অবিশ্বাস করছিল আমার ওয়াইফ যে মানে এরকমভাবে সব কথা বলে দিতে পারলো, এটা কিভাবে পসিবল হলো, নিশ্চয়ই সে তো জানতো না। তো সে আবার ওকে জিজ্ঞাসা করছে তুমি এগুলো কি করে বললে, তুমি কি এগুলো জানতে চাচার ব্যাপারে, মানে কোথাও থেকে কি তুমি এই ইনফরমেশনগুলো আগে তোমার কাছে কালেক্টেড ছিল? তো সে তখন বলছে যে না আমি তো কিছু জানতাম না, কি জানি আমি না কী করে বলে ফেলেছি। আর এইটা যেই বলেছে সে আরও ভ্যাবাচাকা খেয়ে গেছে, বেচারা নতুন বর, তার কি দুরবস্থা, মানে সে তখন বুঝতে পারছে না আমি বিয়েটা করে কি ঠিক করলাম না কি ব্লান্ডার করেছি কে জানে। যাই হোক, তো এবার তো সেই রাতটা আবার এসে উপনীত।
রাত্রেবেলা আবার দুজনে শুতে গেছে, কিন্তু যেহেতু ওরা ভয় পাচ্ছিল, আব্বু আম্মি বলেছে তোমরা এই ফ্ল্যাটটাই এদিকে চলে এসো, ওর ভাইয়ের পোর্শনে বলছে তোমরা এই দিকটাই শো, আমরা ওই ফ্ল্যাটে চলে যাচ্ছি। ওকে ফাইন, ওরা এক্সচেঞ্জ করে নিয়েছে, এইবার এই ফ্ল্যাটে শুয়েছে। সেদিন রাত্রে ওরা ইন্টিমেট হয়েছে, ইয়েস, মানে সেদিন যে ক্লোজ আসতেই কোনো সমস্যা হয়েছে সেটা নয়, ওরা দুজনে ইন্টিমেট হয়েছে। দিয়ে যখন ওরা ঘুমোতে গেছে, আধ ঘন্টা পরে ছেলেটি উঠে বসে তারস্বরে চিৎকার, কি না ওর স্পষ্ট মনে হয়েছে একটা বিরাট লম্বা কালো অবয়ব বা একটা ছায়ামূর্তির মতন কিছু ওর বুকের ওপর চেপে বসে ওর গলাটাকে এমন জোরে টিপে ধরেছে, ওর রীতিমতো একদম সাফোকেটেড একটা কন্ডিশন, নিঃশ্বাস নিতে পারছিল না। ও অনেক কষ্টে আল্লাহর নাম নিয়ে কিছুক্ষণ পরে একটু চিৎকার করে যখন উঠে বসেছে, তখন জিনিসটা যেন ভ্যানিশ হয়ে গেছে। এবার এদেরকে তো বলছে, এবার এরা কি করে বলবে ওকে যে না বাবা তুমি সব ঠিক দেখেছো। এবার এরা একে একটু কনসোল করার চেষ্টা করছে যে না না ব্যাপারটা এরকম নয়, আসলে কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না। তো ছেলে তখন বলছে আমার আর ব্যাপার স্যাপার জেনে কোনো কাজ নেই, আমি বাড়ি যাব, মানে আমি এক্ষুনি ব্যাগপত্র গোছালাম, কাল ভর্তি হবে, আমি এখান থেকে গাড়ি ধরে একদম বাড়ি, আমি আর এখানে থাকবো না। তো কাছাকাছি বিয়ে হয়েছিল, একদম মানে কাছাকাছি পাড়াতে, তো ছেলেটি পরদিন সকালবেলা একদম উঠেই পত্রপাঠ ওখান থেকে বিদায় নেয়। এবং শুধু তাই নয়, ছেলেটা বিয়ে করে একটা জিনিস খুব ভালো, মানে ওর হাজব্যান্ড এই জায়গাটা ওকে খুব কোঅপারেট করেছে, যাতে তার বাড়ির লোকেরা ওকে খুব বিশেষ কোনো কথা না শোনায়। খুব বেশি কিছু তো বলেনি, কিন্তু ওর মাকে বলে, ও সে তার মাকে বলে আবার ওকে কিছু ঝাড়ফুঁক করানো বা কিছু জল পোড়া নুন পোড়া এইসব করেছিল, বাড়িতে কিছু প্রোটেকশন নিয়েছিল। আর ছেলেটা না অ্যাকচুয়ালি থাকবে না ওখানে, মানে ও থাকতো ঢাকাতে, ও ওখানে জব করতো, আর এ তো পাবনাতেই থাকবে। এবার ও ঢাকা থেকে ওই উইকেন্ডেও হতো না, হয়তো 15 ডেজে একবার আসতো, এখানে এক রাত কি 2 রাত থাকতো, তারপর চলে যেত। তা ওর মানে মা যার কাছে নিয়ে গেছিলো ওকে, মানে ছেলেটিকে, ছেলেটি খুব বিশেষ কিছু ডিসক্রাইব করেনি ওর মাকে, ছেলেটি তো সবটা অবশ্য নিজেও ভালোভাবে প্রথমটা জানতেই পারেনি। তো তখন ওর মাকে ওই যে ইমামের কাছে ওরা গেছিলো, বলেছিল যে হ্যাঁ আপনার ছেলের ওয়াইফের সাথে একটা জিন আছে, ওকে তো আমি কিছু করতে পারবো না, কিন্তু যেটা আমি করতে পারি আপনার ছেলেকে আমি প্রোটেকশন দিয়ে দিতে পারি। এই যে ও ফেস করেছিল যে ওর গলার ওপর চেপে ধরেছে বা কিছু, তো ওকে যাতে কোনো রকম হার্ম না করতে পারে, ও যাতে প্রোটেক্টেড থাকে, আমি সেই ব্যবস্থাটা করে দিতে পারি। তো সেই হিসাবে ছেলেটি নিজের জন্য প্রোটেকশন নেয়, কিন্তু মেয়েটার ক্ষেত্রে কিন্তু কোনো কেউই কিছু করতে পারেনি। তো তারপর থেকে ছেলেটা যখন ওর সাথে ইন্টিমেট হয় আর সেরকম কিছু ফেস করে না, আর ছেলেটা থাকেও না ইনফ্যাক্ট। তো এখন যেটা বৃষ্টি আমাকে বলছে যে এখন সিচুয়েশনটা কেমন গিয়ে দাঁড়িয়েছে, শোনো দিদিভাই, যেদিন যেদিন আমার হাজব্যান্ড আমার সঙ্গে থাকে ঢাকা থেকে এসে, সেদিন আমি ওর উপস্থিতি ফিল করতে পারি না। যখন যখন ও থাকে না, আমি আজও প্রতিদিন প্রতি রাত্রে ওই রকম আমার মনে হয় যেন কেউ কখনো একটু সফট, কখনো আবার সেই টর্চারিং নির্মমভাবে আমার সাথে কেউ ফিজিক্যাল হচ্ছে, আমাকে মানে কেউ পেনিট্রেট করছে, সেটা পর্যন্ত ও ফিল করতে পারে। এবং ওর প্রচণ্ড কষ্ট হয়, মাঝে মাঝে খুব পেইনফুল একটা ফিল আসে, পেটে যন্ত্রণা করে, তার জন্য ওকে পরবর্তীতে আবার মেডিসিনসও নিতে হয়েছে এরকম। মাঝখানে 2 বার ও কনসিভ করেছিল, বলে যেন 2 বারই আমি কনসিভ করেছি। 2 বারই পরপর কী হয়েছে, ও প্রথম একটা স্বপ্ন পায়, স্বপ্নে এসে বলে যে না না অন্যের সন্তান তোমার ক্রোড়ে তো আসতে পারে না, কেন আসবে, তুমি তো আমার বউ, অন্যের সন্তান তোমার ক্রোড়ে আসবে না। তো 2টো বাচ্চাই পরপর মিসক্যারেজ হয়ে গেছে। দিয়ে বৃষ্টি যখন লাস্ট আমাকে এই ঘটনাটা সেন্ড করছে, অঝোরেও কাঁদছে আর বলছে দিদিভাই আমি জানি না এটা থেকে কি এমন মুক্তির উপায় আমি পেতে পারি, কিন্তু আমি কি তাহলে কোনোদিন মা হতে পারবো না, মানে আমি জানি না এটার কী সলিউশনটা কী। এই পরিস্থিতিতে আজও মেয়েটি দাঁড়িয়ে রয়েছে। ও ভীষণ সুন্দর, মানে সত্যি বৃষ্টি পরমা সুন্দরী, এত সুন্দর দেখতে। ওর হাজব্যান্ডের সাথেও না ওর রিলেশনটা এই যে একটা ব্যাপার আছে, এটার কারণেই মেবি কিছুটা ইম্প্যাক্টেড আমি বলবো। ইমোশনাল বন্ডটাও ওদের মধ্যে অত ভালো তৈরি হয়নি, কারণ ওর হাজব্যান্ডও ওকে একটু হলেও ভয় পায়, একটু হলেও ওই মাঝে মাঝে আসছে, ইন্টিমেট হচ্ছে, বাড়িতে সকলের মান রক্ষার্থে, কখনো বিয়ে থেকে সেপারেট হবে বা এরকম কোনো থট নয়, বাট ঠিক আছে খুব যে আবার মেন্টাল দুজনের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং সেরকমও যেন ও কানেক্ট করে উঠতে পারছে না। 2 বার কনসিভ করলো, 2 বারই মিসক্যারেজ হয়ে গেল, মা হতে পারছে না। এটাও কিন্তু আমি বলবো মুসলিম ফ্যামিলিগুলোতে একটা
কি বলবো, এটা একটা ওদের একটা দাবি যে তোমরা পরবর্তী প্রজন্মের বংশ বিস্তার করো, বাচ্চা আসুক, তাদের মানে তাদের বাড়ির লোকও সেটা চাই, কিন্তু সেটাও যখন হচ্ছে না, মানে ও একটা না এখন খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে লাবণ্য আন্টিও এখন সারাক্ষণ আক্ষেপ করে, নানুরও মানে এখন অনেক বয়স হয়ে গেছে, তো নানুও সারা জীবনের আক্ষেপ এটা যে আমি কী ভুলটা করে ফেলেছি, যার জন্য আমার মেয়ে যাই হোক একরকম তো আছে, কাটিয়ে দিল জীবন, কিন্তু তার মেয়েটার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল, কিন্তু এখনও কিন্তু ওই সেম ফিল করতে থাকে। তো এর কোথায় গিয়ে শেষ আমাদের কারোর জানা নেই। খুব প্যাথেটিক, খুবই মর্মান্তিক ইনসিডেন্টটা, কিন্তু কি বলবো, যেহেতু আমি এই ধরনেরই ঘটনার চ্যানেল চালাই, সেই কারণে তোমাদের সকলের সাথে শেয়ার করলাম একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। প্রত্যেককে শুনে অবশ্যই একটা কমেন্ট ড্রপ করতে ভুলো না যে তোমাদের পুরো ঘটনাটা কেমন লাগলো। আর শুধু তাই নয়, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এপিসোডটা এখানেই শেষ করছি। আবার আগামী শনিবার আমি ঠিক যথাসময়ে চলে আসবো, 9:30-তে নতুন এপিসোড তোমরা পেয়ে যাবে। আর আরেকটা কথা বারবার মেনশন করে দিই যে যারা তোমরা আমার লাইভ সেশন এনজয় করো তারা কিন্তু একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়েও না, কারণ আমি আমার শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস যে চ্যানেলটি আছে সেখানে যেরকম প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট ডেটে চেষ্টা করি লাইভ সেশনে আসার, তো আমি নিশ্চয়ই লাইভ যতটা আমি পারবো কন্ডাক্ট করব। সো এই চ্যানেলেও তোমরা গল্প পাচ্ছ, রেকর্ডেড ভিডিও, আর ওখানেও কিন্তু আমাকে লাইভেও তোমরা গল্প শুনতে পারবে। সো যারা লাইভে ইন্টারেস্টেড তারা আমাকে শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস চ্যানেলে জয়েন করতে পারো। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ফর টুডে।